আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক সুস্থ আছো, সুন্দর আছো। অনেকদিন পর তোমাদের সাথে লাইভ ক্লাস। একটু দ্রুত জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং কে কোন জায়গা থেকে লাইভটাতে যুক্ত হয়েছে একটু কষ্ট করে জানাও, আমি একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। তো তোমাদের আজকে মূলত হচ্ছে কয়েকটা লেকচার উপর ভিত্তি করে তোমাদের খুবই স্পেশাল করে ব্যাখ্যা সহ কিছু ক্লাস, কিছু প্রশ্ন তোমাদেরকে পড়াবো। তো একদম শর্ট টাইম তোমাদের কাছ থেকে নিব, যে টাইমটা তোমাদের কাছে নিচ্ছি এই টাইমটাতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ব্যাখ্যা সহ তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। সবাই একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা দ্রুত শুরু করব, ঠিক আছে? এবং তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা ভর্তি পরীক্ষা দিবে, তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিতে পারো এবং গ্রুপে শেয়ার করে দিতে পারো, যেন সবাই মিলে ক্লাসটা আমরা দেখতে পারি। এবং এই ক্লাসটা সবার জন্য যেহেতু উন্মুক্ত, সো সবাই অংশগ্রহণ করতে পারবা। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা শুরু করতে পারতেছি। তো আমাদের সবচেয়ে যেটা কঠিন সাবজেক্ট মনে হয় সেটা হচ্ছে আমাদের ইংলিশ। এটা নিয়ে আমাদের যত ভয়। তো আজকে এই ক্লাসের মধ্যে যে পরীক্ষার যে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল, এই প্রশ্নগুলা কতটা কঠিন ছিল বা কতটা সহজ ছিল, এটা ব্যাখ্যার মাধ্যমে তুমি খুবই সুন্দর মতো বুঝতে পারবা, ঠিক আছে? একটু জয়েন হয়ে যাও সবাই। আচ্ছা, ওকে, আমাদের সাথে আব্দুল হালিম আছে, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল, যে ভাই সব ঠিক আছে। তানিয়া, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া, ওকে ফাইন। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। এবং এই ক্লাসের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্রথমে আমি তোমাদেরকে বলি, যেটা হচ্ছে যে ইংলিশের মধ্যে তোমাদের মেমোরাইজিং পার্ট নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্ট, তাই না? মেমোরাইজিং পার্ট, ও এই ক্লাসের মধ্যে মেমোরাইজিং পার্ট নিয়ে কথা বলবো। যারা আজকে ক্লাসটা দেখবা বা আজকে ক্লাসে যারা করবা, ইংলিশে ভয় এটা কেটে যাবে, অধিকাংশটাই কেটে যাবে। ইংলিশ নিয়ে সবচেয়ে বেশি প্যারা, সবচেয়ে বেশি সমস্যা ইংলিশে হয়, এবং এটা সুন্দর মতো শেখাও যায়। তোমরা বেজে যারা আছো, প্রত্যেকদিন হিউজ স্টুডেন্টের সাথে কথা হয় এই ইংলিশ সমস্যাগুলো নিয়ে, যে কিভাবে পড়বো। এবং যারা কথা বলেছে বা যাদেরকে যে ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছে, যারা এগুলো ফলো করছে, তাদের অনেক উন্নত হয়েছে। মানে ওদের পড়াশোনার স্টাইল, রুটিন সবকিছু ঠিকঠাক মতো মেনটেন করতে পারতেছে। এবং ফাইনালি তোমার হচ্ছে এই মেমোরাইজিং পার্ট নিয়ে যেটা প্রবলেমটা ছিল, সেটা আগের চেয়ে বেটার হয়েছে। তো তোমরা এখন মেনটেন করতেছো কিনা আমি জানি না ঠিক, কিন্তু যে ভিডিওগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল বা গ্রুপে যেগুলো বলি, এগুলো মেনটেন করলে তোমরা আশা করি যে মেমোরাইজিং পার্ট না, শুধু ভোকাবুলারি বা আদার্স বিষয়গুলো তোমাদের ঠিকঠাক হয়ে যাবে। কেমন? ওকে, চলো আমরা প্রথমেই তোমাদেরকে কোশ্চেনে কথা বলি। ইংলিশে আসলে আমরা কি কি পড়াইছি। আসলে এখানে আমাদের কয়েকটা বিষয় ছিল, একটু খাতার ভিতরে নোট করার চেষ্টা করবা যে বিষয়গুলো পড়াবো। একটা আমাদের টপিক ছিল সেন্টেন্স, আমরা পড়াইছি মিনিংগত ভাবে। এবং এই সেন্টেন্সটা যেটা ছিল সেটা হচ্ছে মিনিং, মানে অর্থভেদে যেগুলো ছিল সেগুলো আমরা পড়াইছি। দেন এখান থেকে আমরা নাউন পড়িয়েছি তোমাদেরকে এবং তাদের ক্লাসিফিকেশন গুলা। দেন হচ্ছে আমরা প্রনাউন তোমাদেরকে পড়িয়েছি। এইখান থেকে আমরা ভার পড়িয়েছি, ঠিক না? তারপর একটা কি ছিল, সেটা হচ্ছে ডিটারমিনার পড়াইছি, ঠিক আছে? এই বিষয়গুলা নিয়ে তোমাদের আজকের ক্লাসটা। এবং যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছিলাম, ওই কোশ্চেনগুলো আমরা ব্যাখ্যা করব। তার মানে এই যে এই টপিকগুলা, সেন্টেন্স মিনিংগত ভাবে, নাউন থেকে নাউনের ক্লাসিফিকেশন গুলা, প্রনাউন থেকে প্রশ্ন করা হয়েছিল, ভার্ব থেকে প্রশ্ন করা হয়েছিল, এবং হচ্ছে ডিটারমিনার থেকে। এবং এখানে এখানে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব থেকে, ঠিক না? সেটা কোন ভার্ব থেকে? ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট এখনো শেষ হয় নাই। তার মানে পুরো দমে এই যে টপিকগুলাই তোমাদেরকে পড়ানো হইতেছে। এখন শুনো, আজকের এই ক্লাসের মধ্যে লেকচার 1 to 5, অর্থাৎ লেকচার 1 থেকে কত 5 পর্যন্ত যে বিষয়গুলো তোমাদেরকে পড়ানো হয়েছিল, তোমরা তোমার দায়িত্ব থেকে ক্লাসের পাশাপাশি বেশি বেশি প্র্যাকটিস করবা। আমি তোমাদেরকে সোজা কথা বলি, যারা বেশি প্র্যাকটিস করবা, যারা প্রিভিয়াস এর কোশ্চেন এবং ওই টপিকের উপর ভিত্তি করে যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে পারবা, তত বেশি তুমি ইফেক্টিভ ওয়েতে তুমি শিখতে পারবা। এটা ট্রু কথা। হ্যাঁ, মানে বিষয়টা এরকম না যে একটা গ্রামার রুল পড়ছো, এই রুলের পরে তুমি কোনো প্র্যাকটিস করছো না, তুমি কোনো ধরনের মল টেস্ট করতেছো না, তার মানে তোমার ওইটা যা শিখছো এটা কিছু বৃথা হয়ে যাবে। সেক্ষেত্রে যে রুলটা তুমি শিখবা, পাশাপাশি অবশ্যই তোমাকে ওইখানে একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে। কেমন? ওকে, চলো আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্নটা ছিল যেটা, সেটা হচ্ছে, দেখো একদম ভেঙে ভেঙে তোমরা চেষ্টা করবা যে হচ্ছে যে একটু নোট করার জন্য, ঠিক আছে? একটু নোট করার জন্য চেষ্টা করবা, তাহলেই হবে।
ওকে ফাইন, হ্যাঁ নোট করতে হবে, অবশ্যই নোট করতে হবে। ঠিক আছে, তোমরা একটা নোট করে প্রথমেই দেখো যে এই কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা কি ছিল, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্ট্রাকচারাল প্যাটার্ন অফ দ্য ফলোইং সেন্টেন্স, মানে একটু মডিফাইড কোশ্চেন ছিল, সেন্টেন্স থেকে ধরতে পারো যে সেন্টেন্স থেকে একটা প্রশ্ন ছিল, সেন্টেন্সের গঠন যেরকম ভাবে মেনটেন করতে হয় এটা থেকে। দ্য ডাইনামিক অথরিটি, প্রথমেই আমাকে বুঝতে হবে যে সাবজেক্ট কোথায়। দেখো তুমি যখন একটা বাক্য শিখবা, এখানে তোমার সাবজেক্ট জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে, তোমার এই জায়গায় ভার্ব জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে, এই জায়গায় তোমার অবজেক্ট জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে যদি এরকম বাক্য আসে। এবং এই সাবজেক্ট থেকে আরো কিছু বের হয়, কি কি বের হয় বলো? সাবজেক্ট থেকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বের হয়। সাবজেক্ট কি বের হয়? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, সাবজেক্ট থেকে সাবজেক্ট কমপ্লিমেন্টটা আসে। আবার ভার্ব থেকে আরো যে বিভিন্ন ভার্ব থাকে, কুগনেট ভার্ব থাকে, ফ্যাক্টিটিভ ভার্ব থাকে, ঠিক না, সাবজেক্টিভ ভার্ব থাকে, এইগুলা। দেন অবজেক্ট থেকে অবজেক্ট কমপ্লিমেন্ট বের হয়, কি বের হয়? অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন দেখো এই বাক্যটাতে অপশন কি ছিল? এস মানে সাবজেক্ট, বি তে মানে ভার্ব, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আই ই মানে হচ্ছে, এটা তোমরা বুঝেছিলে কিনা জানি না, আই ও মানে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এটার মানে হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট, বুঝছো? আর এখানে যেটা ছিল যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে আদার্স এন্ড সাবজেক্ট ভার্ব ডো, এখানে ডো মানে হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, ডো মানে বলা হচ্ছে এটা, সেটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, কথা বুঝছো? ডিরেক্ট অবজেক্ট। এবং এই ডিরেক্ট অবজেক্ট তুমি বের করতে পারবা কিভাবে? কাকে দ্বারা প্রশ্ন করলে, মানে হোম দ্বারা প্রশ্ন করলে তুমি ডিরেক্ট অবজেক্টটা পাবা, অথবা ভার্বের পরেই তার অবস্থানটা থাকে ডিরেক্ট অবজেক্ট যেটা। ঠিক আছে, মানে গঠন অনুসারে যদি বলি। এখন এই বাক্যের মধ্যে একটু খেয়াল করো, আমি যদি একটু বলি তোমাকে, সেটা হলো যে দ্য ডাইনামিক অথরিটি, এখানে একটু খেয়াল করো, দ্য ডাইনামিক, ঠিক আছে, দ্য ডাইনামিক অথরিটি, অথরিটি, এইটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। ঠিক আছে, দেন এখানে কি আছে? মেড। দেখো একটু কষ্ট করে ভেঙে ভেঙে পড়াচ্ছি, এটা হচ্ছে একটা কি বলতো? ভার্ব। মেড হচ্ছে একটা ভার্ব, এবং এই ভার্বটাকে আমরা কি বলতে পারি জানো? এটা হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব বলতে পারি। কি ভার্ব বলতে পারি? ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, ফ্যাক্টিটিভ ভার্ব বলতে পারি। কেন বলতে পারি একটু পরে আসতেছি। দেন এখানে কি হিম আছে, কি আছে বলতো? হিম। এখানে হিম কি বলতো? অবজেক্ট। এখানে কি হিম হচ্ছে একটা অবজেক্ট, এবং এই অবজেক্টটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। কারণ তুমি যদি হোম দ্বারা প্রশ্ন করো, কাকে কাকে বানিয়েছিল বা কাকে বানিয়েছে, তুমি প্রশ্ন উত্তর পাচ্ছ, কাকে বানিয়েছে, তাকে বানিয়েছে, হ্যাঁ, মানে তাকে বানিয়েছে, হিমকে বানিয়েছে, তো সেই ক্ষেত্রে ডিরেক্ট অবজেক্ট। কি বানিয়েছে? চেয়ারপারসন বানিয়েছে। কি বানিয়েছে? চেয়ারপারসন। এখন যে বিষয়টা তোমাকে প্রশ্নর প্যাটার্নটা বুঝতে হবে, দেখো প্রথমে সাবজেক্ট ভার্ব আই ও মানে হচ্ছে ইনডিরেক্ট, এখানে তো ইনডিরেক্ট না, এটা ডিরেক্ট অবজেক্ট, এখানে হিমটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তার কারণ হোম দ্বারা প্রশ্ন করলে তুমি উত্তর পাও, কাকে পাচ্ছ? হিমকে পাচ্ছ, পাশাপাশি ভাবে ভার্বের পরেই তুমি পাচ্ছ, মানে অবজেক্ট একটা, মানে যেখানে তুমি দেখবা যে অবজেক্ট একটা আছে, মানে সহজ কথাই সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। একটা অবজেক্ট না, এই যে হিম একটা, আর কিছু আছে নাই তো, তার মানে ডিরেক্ট অবজেক্ট। এখন অপশনের ভিতরে তুমি খেয়াল করো, এখানে কি ডিরেক্ট অবজেক্ট আছে? নাই, এটাতেও নাই। এখন সঠিক উত্তর হিসেবে পাচ্ছি কোনটা? সি, অর্থাৎ সাবজেক্ট ভার্ব দা ডাইনামিক অথরিটি, এটা সাবজেক্ট, ভার্ব হচ্ছে মেড, হিমটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। আর ও সি মানে কি জানো? ও সি এখানে একটা ছিল যে ও সি মানে হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা কি বলো? অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এখানে একটু ব্যাখ্যাটা বুঝো, ব্যাখ্যাটা হলো কি যে আন্দাজে মারছো, আচ্ছা আন্দাজে মারছো, আন্দাজে কেন মারতে হবে? এই জন্য তো শিখতে হবে একটু, এভাবে প্রশ্ন করলে তোমরা শিখবা। দেখো ও সি মান হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন অবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? অবজেক্ট কমপ্লিমেন্ট মানেটা হচ্ছে যে তুমি যে অবজেক্টটা পাইছো হিম, হ্যাঁ, তার আরেকটা কমপ্লিমেন্ট থাকবে। যেমন দ্য ডাইনামিক অথরিটি, কর্তৃপক্ষ মেড বানিয়েছে হিম, তাকে কি বানিয়েছে, মানে কি বানিয়েছে। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাও, তুমি ভার্বকে প্রশ্ন করো, মেডকে প্রশ্ন করো, কি বানিয়েছিল? চেয়ারপারসন বানিয়েছিল অব দ্য নিউলি ফরমেড কমিটি, নবগঠিত যে কমিটিটা আছে, সংগঠনটা আছে, সেটার চেয়ারপারসন তাকে বানানো হয়েছিল। তাহলে কি বানিয়েছিল? চেয়ারপারসন। কাকে বানিয়েছিল? তাকে বানিয়েছিল। দুইটা উত্তর পাচ্ছ না? যদি কখনো কোন একটা ভার্বকে প্রশ্ন করে কি বা কাকে দুইটার উত্তর পাও, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি বলতো? সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন যদি এটাকে আরেকটু এক্সপ্লেনেশন করি, এইভাবে যদি বলি দে কি বলা যায়? দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। ঠিক আছে,
দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এখন কথা হচ্ছে এই যে ভার্বটা, এই ভার্বটাকে তুমি বলতে পারো কি ফ্যাক্টেটিভ ভার্ব। কি ভার্ব? এটা হচ্ছে একটা ফ্যাক্টেটিভ ভার্ব। প্রথম কথা, কেন ফ্যাক্টেটিভ ভার্ব? কারণ এই ভার্বটাকে তুমি প্রশ্ন করো কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করো। কাকে বানিয়েছিল বা কাকে সিলেক্ট করেছিল, নির্বাচিত করেছিল, তাকে। কি বানিয়েছিল? ক্যাপ্টেন। দুটোর উত্তর পাচ্ছ। দ্যাটস ওয়াই উই ক্যান সে দিস ইজ ফ্যাক্টেটিভ ভার্ব। কথা বুঝছো? এটা এন্ড এই প্রশ্ন এটাই ছিল। আর ডিরেক্ট অবজেক্ট, একটা অবজেক্ট থাকলে সেটা ডিরেক্ট অবজেক্ট বলা হয়। আমাকে একটু কষ্ট করে বলো, সবাই কি এটা বুঝছো? ইচ এন্ড এভরিওয়ান একটু কষ্ট করে বলতে হবে এই প্রশ্নের উত্তরটা কি বুঝছো কি না। আরেকটা জিনিস সিম্পল যে ব্যাপারটা ছিল সেটা হলো যে ওসি, হ্যাঁ ওসি মানে হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন কথা শুনো, অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে? অবজেক্টকে যদি নির্দেশ করে, কাকে? অবজেক্টকে যদি নির্দেশ করে তাহলে সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন হিম, হিম এখানে কি অবজেক্ট? তাহলে হিমটা আসলে কে? চেয়ার পারসন যিনি হয়েছেন সেই তো হিম, ঠিক না? আমি যদি তোমাকে বলি যে আই আম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, ঠিক আছে, সিম্পল একটা ওয়ার্ড, একটা শব্দ বা বাক্য। তাহলে এখানে আইটা কে? আইটাই তো স্টুডেন্ট, মানে এই স্টুডেন্টটা কে? আই। তার মানে এটা সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী এটা হয়েছে না সেম, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর হিমটা হচ্ছে এখানে কি? অবজেক্ট। আর অবজেক্টটা এটা কে? চেয়ারপারসন, চেয়ারপারসন অফ দ্য নিউলি ফরমেড কমিটি। এখানে যে চেয়ারপারসনটা এটা কে? হিম। তার মানে অবজেক্টকে যে বিশেষায়িত করে বা যাকে নির্দেশ করে সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট, আর সাবজেক্টকে যখন নির্দেশ করবে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, একটু কষ্ট করে জানাইতে হবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন আমি চাচ্ছি যে তোমাদের জন্য কোনো প্রবলেম পড়তে না হয়। প্রশ্নগুলো এক্সপ্লেনেশন দিলে তোমরা অনেক কিছু শিখতে পারবা, মানে এইভাবে করে শিখলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। এবং এই প্রশ্নের মধ্যে সাবজেক্ট চিনেছি, ফ্যাক্টেটিভ ভার্ব চিনেছি, অবজেক্ট চিনেছি, সাবজেক্ট কমপ্লিমেন্ট চিনেছি এবং অবজেক্ট কমপ্লিমেন্টটা এখান থেকে শুনেছি। তাহলে প্রথম প্রশ্নে লার্নিং আউটকামস কি বলো? প্রথম প্রশ্নের লার্নিং আউটকামস হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট থেকে আমরা পাইছি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা লার্নিং আউটকামস। সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা আমরা পাইছি, ঠিক না? সাবজেক্ট কমপ্লিমেন্ট এন্ড দেন আরেকটা যেটা পাইছি সেটা হচ্ছে ভার্ব, এবং এই ভার্বটাকে আমরা একটা পাইছি সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। কি ভার্ব? ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব মানে হচ্ছে ডাবল অবজেক্ট, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি কি? ডাবল অবজেক্ট। মানে ডাবল অবজেক্ট বলতে পারি যাকে নির্দেশ করে তাকে আর কি। আর আরেকটা যেটা পাইছি সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট থেকে আমরা পাইছি অবজেক্ট কমপ্লিমেন্ট। কেমন? ওকে ফাইন, তাহলে এটা শেষ। ক্লিয়ার? আশা করছি এটা ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। যারা সি আনসার করেছিল তাদের উত্তর সঠিক ছিল। সাবজেক্ট ভার্ব, ডি মানে ডিরেক্ট অবজেক্ট, ও সি মানে হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ডান। নেক্সট 2 নম্বর কোশ্চেন। দেখো যেগুলো দিয়েছিলাম সবগুলোই আমি মূলত তোমাদেরকে পড়াবো, জাস্ট একটু মনোযোগ দিতে হবে, একটু ভালো মতন তোমাদেরকে বুঝতে হবে। কেমন? নাম্বার 2 তে আসো। নাম্বার 2 তে একটু সিরিয়াস ভাবে। কোয়েশ্চেন নাম্বার 2, আজকে কি একটা ঘটনা ঘটছে দেখো। আমি তোমাদেরকে বলে দিছি যে ক্লাস হচ্ছে সন্ধ্যা 7টায়। তো আমি সবকিছু ঠিকঠাক করতেছিলাম, হঠাৎ করে আমার এক স্টুডেন্ট, নাম বলবো না কারণ নাম বললে সে লজ্জা পাবে অনেকটা, তো হচ্ছে এসে এমন মেসেজ দিছে, মানে জাস্ট একটু লেট হয়েছে, একটু মানে বেশি একটা লেট না, একটু লেট হয়েছে, অনেক কিছু বলে ফেলছে, মানে এত কিছু বলছে। ভাইয়া, ভাইয়া কি আবার, মানে এত বড় কেন ভাইয়া? মানে ছোট করে বললেই তো আমাকে হয় যে ভাইয়া, ঠিক না? মানে ভাইয়া এত বড় কেন? মানে জের জবর পেশ টান টুন সব একবারে দিয়ে দিচ্ছ কেন? এখানে স্পেশাল কি আছে বলো? নাম্বার 2 তে আসো। আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি প্রিসাইজ সেন্টেন্স স্ট্রাকচার রিগার্ডিং দ্য সাবজেক্টিভ মুড। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই কথাটা, সাবজেক্টিভ মুড। একটু খেয়াল করো, কি মুড বলো? সাবজেক্টিভ মুড। হ্যাঁ, সাবজেক্টিভ মুড, একটু খেয়াল করো। এটা হচ্ছে এখানে সাবজেক্টিভ মুডটা। এটা এই প্রশ্ন পড়ানোর আগে তোমাকে একটু এক্সপ্লেনেশন আসি। প্রথম প্রশ্ন হচ্ছে যে যেটা, সেটা হলো আমাদের সাবজেক্টিভ। একটু মনোযোগ দিতে হবে। সাবজেক্টিভ মুড বা ভার্ব যেটাই বলো, এটার স্ট্রাকচার জিনিসটা কি? স্ট্রাকচার হচ্ছে দেখো, এখানে আমাদের সাবজেক্ট 1 মানে একটা সাবজেক্ট থাকবে, তারপরে এখানে আমাদের থাকবে হচ্ছে সাবজেক্টিভ ভার্বগুলা, ঠিক আছে। সাবজেক্টিভ ভার্ব থাকবে, তারপরে এখানে কিছু থাকতেও পারে নাও থাকতে পারে, তারপরে হচ্ছে আমাদের দ্যাট বসবে, দ্যাটের পরে আরেকটা আসবে সাবজেক্ট 2 প্লাস এখানে যেটা বসবে ভার্বটা, এই ভার্বটা হবে বেস ফর্ম। কি ফর্ম হবে? বেস ফর্ম হবে, মানে অলওয়েজ বেস ফর্ম। মানে এখানে কোনো আইএনজি যুক্ত ভার্ব হবে না, ইডি যুক্ত হবে না, পাস্ট ফর্ম হবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না, ই আর যুক্ত হবে না, কিছুই হবে না, মানে জাস্ট বেস ফর্মটা হবে। এখন আসো এই জায়গায় যে আসলে
এই সাবজাংটিভ ভার্ব কোনগুলা? দেখো সাবজাংটিভ ভার্ব কি মনে আছে সবার? সেটা হচ্ছে রিকোয়েস্ট। সেটা কি? যে রিকোয়েস্ট, তারপরে আমরা বলতে পারি যেটা হচ্ছে রিকোয়ার। একটু কষ্ট করে খাতে লিখতে হবে, কেমন? তারপরে আমরা বলতে পারি যে আর্ক, তারপর হচ্ছে এখানে আর্জেন্ট। একটু কষ্ট করে সাবজেক্টিভ ওয়ার্ডগুলো লিখে নাও, ভালো লাগবে, এবং এগুলো পরীক্ষার মধ্যে আসে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা লিখতে পারি যে প্রে, প্রে, প্রপোজ, প্রে, প্রপোজ, প্রেফার। ঠিক আছে, প্রেফার, প্রেফার। হ্যাঁ, তারপরে আমরা বলতে পারি আস্ক। ঠিক আছে, আস্ক। তারপরে এখানে লিখতে পারি ইনসিস্ট, ইনসিস্ট। তারপরে বলতে পারি ইম্পারেটিভ। হ্যাঁ, ইম্পারেটিভ। তারপরে বলতে পারি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, এই শব্দগুলা। তারপরে আমরা বলতে পারি সাজেস্ট, সাজেস্ট, স্টিপুলেট, স্টিপুলেট। এই শব্দগুলো একটু কষ্ট করে লিখে নাও, কেমন? মানে সাবজাংটিভ ওয়ার্ড আসলে কোনগুলা এগুলো একটু দেখা দিচ্ছি। এই যে সাবজাংটিভ ভার্ব কোনগুলা, এগুলো হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়ার, আর্ক, আর্জেন্ট, প্রে, প্রপোজ, প্রেফার, আস্ক, ইনসিস্ট, ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, সাজেস্ট এন্ড স্টিপুলেট। ঠিক আছে, এবং আরো কিছু শব্দ আছে যদি বলা যায়, সেটা হলো এম, এম দিয়ে বলতে পারি ম্যান্ডেটরি। কি বলো? ম্যান্ডেটরি। ঠিক আছে, ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি। তারপরে অব্লিগেটরি, অব্লিগেটরি, অব্লিগেটরি। তারপরে বলতে পারি রিকমেন্ড। ঠিক আছে, রিকমেন্ড, রিকমেন্ড। এন্ড লাস্ট অফ অল যেটা, সেটা হলো নেসেসারি, নেসেসারি, নেসেসারি। এই ওয়ার্ডগুলো একটু কষ্ট করে মনে রাখো, এগুলো হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড। একটু কষ্ট করে এটা লিখো। হ্যাঁ, তাহলে এখানে যে শব্দগুলো আমি লিখছি সবগুলো সাবজেক্টিভ ভার্ব বা সাবজেক্টিভ ওয়ার্ড। এগুলোর পরে দ্যাট বসাবা, দেন সাবজেক্ট টু, আরেকটা টু আসবে, দেন ভার্ব হবে, বেস ফর্ম হবে। মানে ওইখানে কিন্তু ই এস যুক্ত হবে না, ইডি যুক্ত হবে না, কিছু হবে না, একদম বেস ফর্ম বসে যাবে। এই ওয়ার্ডগুলো জাস্ট একটু মনে রাখো, একটু কষ্ট করে ডান লিখো যে এটা লেখা হয়েছে কিনা। যতগুলো প্রশ্ন তোমাদেরকে হচ্ছে দিয়েছিলাম, তোমরা এটা নিয়ে তো তোমরা অনেকেই বলেছিলা যে একটু যদি সলভ হইতো আমাদের ধারণাগুলো আরো পরিষ্কার হইতো। ঠিক আছে, একটু কষ্ট করে বলো এইটা সবার ক্লিয়ার হয়েছে কিনা, লেখা হয়েছে কিনা। আমি তারপরে নেক্সট স্লাইডে যাব। একটু ডান লিখতে হবে, হ্যাঁ একটু ডান লিখতে হবে। এবং টু বি অনেস্ট, সিরিয়াসনেস ছাড়া আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া খুবই কঠিন, সত্যি কথা, খুবই কঠিন, বুঝছো? এই যে একজন বলছে, আব্দুল হালিম বলছে কক্সবাজার ঘুরতে আসছি ভাই, নোট কেমনে করবো? আচ্ছা ভালো কথা, কক্সবাজার ঘুরতে গেছো, শুধু কক্সবাজার না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম শুনছে সবাই। তো এখানে যারা ভর্তি পরীক্ষা দিতে যায় অনেকে কিন্তু ঘুরতেই যায়, কথা বুঝছো? অনেকে ঘোরাফেরা করার জন্য যায়। যেমন চট্টগ্রামে অনেক পাহাড় আছে, এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো এইটার মাধ্যমে একটু দুইজন মিলে একটা ট্যুর হয়ে গেল। ঠিক আছে, মানে এরকম অনেক পোলাপান আছে, তো সবাই চান্স পাবে না। আবার জাহাঙ্গীরনগরেরও আছে, ইত্যাদি, বুঝছো? একটু ধৈর্যশীল হতে হবে, অনেস্ট থাকতে হবে, বুঝছো? অনেস্ট থাকতে হবে, তাহলে পারবা ইনশাআল্লাহ। এটা শেষ। এখন কোয়েশ্চেন যেখানে ছিল আমার, এই যে তুমি এখন আনসার করতে পারবা। সাবজেক্টিভ মুডটা হচ্ছে, তুমি খেয়াল করো, দ্য ইউনিভার্সিটি সিন্ডিকেট রিকমেন্ডেড, পাস্ট ফর্মে আছে রিকমেন্ডেড। তার মানে এটা ওইখানে আমি বুঝতেই পারছি যে এটা হচ্ছে সাবজেক্টিভ মুড। তার মানে এখানে দ্যাট আছে, দ্যাট 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 আছে। ওকে ফাইন, এখানে দ্যাট নাই, এটা টোটালি প্রথমেই ক্রস চলে যাবে, এটা প্রথমেই ক্রস চলে যাবে, কেমন? এটা প্রথমেই চলে যাবে, ক্রস চলে যাবে। ওকে ফাইন। দেখো দা কোরাপ্ট, এখানে বলছে দা কোরাপ্ট, দা কোরাপ্ট, অফিসিয়াল, সবকিছু ঠিকঠাক আছে। এখন দেখো ইস, ইস কি তোমার বেস্ট ফর্ম? এই যে এটা কি তোমার বেস্ট ফর্ম? এটা তো বেস্ট ফর্ম না, ইস কিন্তু বেস্ট ফর্ম না, এটা বেস্ট ফর্ম না। তার মানে বেস্ট ফর্ম হচ্ছে বি, বি হচ্ছে এখানে কি ফর্ম? বেস্ট ফর্ম। ঠিক আছে, বি হচ্ছে এখানে কি ফর্ম? বেস্ট ফর্ম। ইস কে বেস্ট ফর্ম বলা যাবে না, আবার উইল তো কখনোই না। আর এখানে তো আগে থেকেই বাদ গেছে, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। কার কার হয়েছিল এটা? এটা কার কার হয়েছিল? সৌরভদ্দিন নাম বলছে যে বাইদের, আচ্ছা 25-26 সেশনে বিড ইউনিটের প্রশ্ন ব্যাংকের উপর ক্লাস দিলে ইনশাআল্লাহ। হ্যাঁ পাবা। ওকে ফাইন, এটা শেষ। সঠিক উত্তর কি ছিল? বি নাম্বার ছিল। ঠিক আছে, বি নাম্বার ছিল। ওকে ওকে, এটা কি ছিল? বি নাম্বার ছিল। দেন নেক্সট কোয়েশ্চেন আসো, নাম্বার 3 তে আসো। একটু খেয়াল করো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার। তার মানে যেহেতু তোমাদেরকে একদম বেসিক থেকে পড়ানো হয়েছিল, তো এখান থেকে মডিফাইড কিছু কোয়েশ্চেন তোমাদের দেওয়া হয়েছিল। একটু খেয়াল করো তো প্রিয় ভাই বোন আমার, সেটা হলো ক্যান ইউ টেল মি, কোন একটা বাক্যের মধ্যে দুইটা ইন্টারগেটিভ কখনো হবে না। এটা একদম ক্লিয়ারলি মনে রাখো যে ডাবল ইন্টারগেটিভ কখনো হয় না।
ঠিক আছে, ডাবল ইন্টারগেটিভ কখনো হয় না, ডাবল ইন্টারগেটিভ কখনো হয় না। তার মানে ক্যান ইউ টেল মি, এটা একটা ইন্টারগেটিভ ফর্ম কিনা দেখো তো, এটা একটা ইন্টারগেটিভ ফর্ম কিনা। হ্যাঁ, এটা কিন্তু তুমি অনেকে এটাকে ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার মেনটেন করছে, অনেকেই যার ফলে ভুল করছে। অনেকেই হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সে কি, হ্যাঁ, অনেকে ইন্টারগেটিভ সেন্টেন্সে স্ট্রাকচার মেনটেন করছে, যার ফলে এটা ভুল হয়ে গেছে। এটা কিন্তু ইন্টারগেটিভ স্ট্রাকচার মেনটেন করা যাবে না। এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন। কি কোশ্চেন? ইমবেডেড কোশ্চেন, মনে আছে? এটা হচ্ছে একটা ইমবেডেড কোশ্চেনের স্ট্রাকচার। তার মানে যে প্রথম যেহেতু আমার এখানে কোশ্চেন মার্ক আছে, পরবর্তীতে যে বাক্যটা আসতেছে ওইখানেও আবার ডাব্লিউএস ওয়ার্ড, মানে হচ্ছে যে ইন্টারগেটিভ স্ট্রাকচার মেনটেন করা যাবে না। এখানে যেটা মেনটেন করতে হবে সেটা হলো ডাব্লিউএস ওয়ার্ড এর পরে সাবজেক্ট ভার্ব সরাসরি এতটুকুই বসবে, আর লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকবে। কথা বুঝছো? এখানে যদি এরকম থাকতো যে আই ডোন্ট নো, এরকম একটা বাক্য যদি থাকতো যে আই ডোন্ট নো ড্যাশ, তারপরে ধরো ডাব্লিউএস ওয়ার্ড, তারপর এখানে সাবজেক্ট ভার্ব, এখানে কিন্তু কোশ্চেন মার্ক হতো না, এখানে কিন্তু কোশ্চেন মার্ক হইতো না। ঠিক আছে, কোশ্চেন মার্ক লাস্টে তুমি কখন দিবা? যখন এখানে কোশ্চেন মার্ক থাকবে, এখানে কোশ্চেনের একটা প্যাটার্ন থাকবে। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব কোথায় আছে একটু খেয়াল করো তো। হোয়ার ডাস, এটা কি সাবজেক্ট ভার্ব আছে? এই যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট আসছে না, বাদ দাও। এই যে হোয়ারের পরে সাবজেক্ট ভার্ব আসছে না, বাদ। তাহলে হোয়ারের পরে এই যে দা রেজিস্টার, এটা একটা কি? রেজিস্টার অফিস সাবজেক্ট, এই যে ভার্ব বাকি অংশ। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমার এখানে সি নাম্বারটা। আর বা এটা কেন ভুল? কারণ হচ্ছে যে দা রেজিস্টার অফিস লোকেটেড, এটা সরাসরি তো হয় না, ঠিক না? সরাসরি হয় না, তার মানে এটা ভুল। সঠিক উত্তর হচ্ছে এখানে কি? সঠিক উত্তর হচ্ছে এখানে সি নাম্বার। ক্যান ইউ টেল মি হোয়ার দা রেজিস্টার অফিস ইজ লোকেটেড? সি হচ্ছে এখানে রাইট আনসার। ওকে, বি নাম্বারটা ভুল, বি নাম্বারটা দেওয়া যাবে না, কারণ ডাব্লিউএস ওয়ার্ডের পর এখানে কেন ভার্ব আসবে? ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট ভার্ব আসবে। এটা হচ্ছে ইমবেডেড কোশ্চেনের স্ট্রাকচার। এটা কিন্তু তুমি হচ্ছে ইন্টারগেটিভ স্ট্রাকচার মেনটেন করতে পারবা না, মনে রাখতে হবে ইন্টারগেটিভ স্ট্রাকচার মেনটেন করা যাবে না লাস্টের দিকে, এটা ইমবেডেড কোশ্চেন স্ট্রাকচার। ওকে ফাইন, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ, এটা বি দেখাইছিল, সি হবে এটা। ওকে, নাম্বার 4 এ আসো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? এখন এই টপিকটা কোন জায়গা থেকে আসছে বলো? আমরা যখন তোমাদেরকে নাউন পড়েছিলাম, কি পড়াইছিলাম? সেটা হচ্ছে নাউন, এবং নাউনের মধ্যে গণনার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? কাউন্টেবল এবং কি আনকাউন্টেবল, অর্থাৎ সিএন ভার্সেস কি ইউএন, তাই না? সিএন ভার্সেস ইউএন, কাউন্টেবল নাউন ভার্সেস আনকাউন্টেবল নাউন। এবং এখানে কিছু বৈশিষ্ট্য তোমাকে অবশ্যই জানতে হবে, এবং এখানে কিছু বৈশিষ্ট্য জানতে হবে। দেখো একটু কষ্ট করে, সেটা হলো যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আসলে কি হয়। আমরা যখন কাউন্টেবল নাউন বলি, হ্যাঁ, এইটার কিছু বৈশিষ্ট্য আছে বা ক্যারেক্টারিস্টিক আছে। প্রথম কথা হচ্ছে যে এ অথবা এন অথবা দা তুমি বসাতে পারবা, তুমি বসাতে পারবে, ঠিক আছে, বসাতে পারবে একদম জেনুইনলি। নাম্বার 2 হচ্ছে কি, যে এটা প্লুরাল হয়। এটা কি হয়? এটা প্লুরাল হয়। হ্যাঁ, এটা কি হয়? প্লুরাল হয়, তুমি করতে পারবা। এবং নাম্বার 3 হচ্ছে নাম্বার বসানো যায়, নাম্বার 1 2 3 এর আগে বসাতে পারবা, নাম্বার বসানো যায়। ঠিক আছে, নাম্বার বসানো যায়। একটু মনোযোগ। তাহলে এখানে এন বসাতে পারবা, দা বসাতে পারবা, প্লুরাল করতে পারবা, নাম্বার বসানো যাবা। এবং এটা সিঙ্গুলারও হতে পারে, কোনো সমস্যা নেই। এটা সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটাই হতে পারে, সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটাই হতে পারে। এই কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য। সে ফর এক্সাম্পল, যেমন যদি তুমি একটু খেয়াল করো, এই যে বুক, এই বুককে তুমি কি বুকস বলতে পারো? বুকস বলতে পারো? অবশ্যই পারো। ধরো পেন, পেনকে কি তুমি পেন্স বলতে পারো না? অবশ্যই পারো। ধরো তুমি হচ্ছে এখানে ধরো ম্যাঙ্গো, ঠিক আছে, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, একে কি তুমি ম্যাঙ্গোস লিখতে পারো কি না? ম্যাঙ্গোস লিখতে পারো। এটা এখন কাউন্টেবল এবং আনকাউন্টেবলের মধ্যে যদি পার্থক্য নিয়ে আসতে চাও, তাহলে একটা কথা মনে রাখতে হবে, যেটা মানে সচরাচর হয় না। যেমন রাইস, এই যে রাইস, রাইসটা কি বলতো? আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। যেমন এই যে ওয়াটার, ওয়াটার একটা কি? আনকাউন্টেবল নাউন। এবং অয়েল, এই যে অয়েল লিখলাম, এটা একটা কি? আনকাউন্টেবল নাউন। এবং এই যে মিল্ক, এগুলো হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এখন শুনো, তুমি কি বলতে পারবা যে আমাকে একটা দুধ দাও? বলতে পারবা? তুমি কি বলতে পারবা আমাকে একটা ভাত দাও? বলতে পারবা? কখনোই বলতে পারবা না। তার মানে এগুলো আনকাউন্টেবল, যেটা মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ধরি, যেগুলা নর্মালি তুমি গণনা করতে পারো না। আমরা তো সংজ্ঞা শিখছি যে যা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল হয়, কিন্তু একটু যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো, যেটা আসলে গণনা করা যায় না, গণনা কখনো করিনি আমরা। যেমন ধরো চুল, এখন চুল কি তুমি কখনো গণনা করে দেখছো যে কয়টা চুল আছে বা এরকম কিছু?
করো নাই, যেটা নর্মালি কখন করতে পারি না, সেক্ষেত্রে এটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তার মানে যেটা গণনা করতে পারবা না বা তাকে প্লুরাল করতে পারবা না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর যাকে সিঙ্গুলার করতে পারো, প্লুরাল করতে পারো, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। সে ফর এক্সাম্পল যদি বলি মানি, এই যে মানি, হ্যাঁ, আমি কি কখনো এটা বলতে পারবা যে 1 মানি, 2 মানি, 3 মানি? হ্যাঁ, তুমি এটা বলতে পারো, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা বলতে পারো, কিন্তু মানি শব্দটাকে তুমি সামনে কি কোনো ডিজিট বসাতে পারবা? 1 মানি, 2 মানি, 3 মানি, 5 মানি বসানো যাবে? এবং এই মানি শব্দটাকে তুমি কি প্লুরাল করতে পারবা? পারবা না। দ্যাটস ওয়াই উই ক্যান সে দিস ইজ আনকাউন্টেবল নাউন, এবং সবসময় নাউনের উপরে এটা হবে। কথা বুঝছো? এটা হচ্ছে ক্লিয়ার ডেফিনেশন। হ্যাঁ, ক্লিয়ার ডেফিনেশন। এন্ড যদি তুমি এখন স্ট্রাকচারালি আরেকটা জিনিস বুঝতে চাও যে হচ্ছে ভাইয়া আনকাউন্টেবল নাউন তাহলে কি জিনিসটা আসে, দেখো আনকাউন্টেবল নাউনের প্রথম কথা হচ্ছে একে প্লুরাল করা যাবে না, কখনোই করা যাবে না। এন্ড এর আগে এ অথবা এন আর্টিকেল বসানো যাবে না, এবং এটার আনকাউন্টেবলের যে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, কিন্তু কাউন্টেবলের যে ভার্ব সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। কথা বুঝছো? যেমন ধরো বুক লিখছি আমি, জাস্ট কি লিখছি বলতো? বুক। বুকটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। তুমি এখানে ইজ বসাবা নাকি তুমি এখানে আর বসাবা? তুমি এখানে অবশ্যই কি ইজ বসাবা। আর যখন তুমি এখানে লিখবা বুকস, তখন তো অবভিয়াসলি তোমাকে আর দিতে হবে। তার মানে আমার হচ্ছে কথাটা হচ্ছে যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, হ্যাঁ, ভার্বটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। ইট ডিপেন্ডস অন সাবজেক্ট মুড, সাবজেক্টটা কি আছে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা ডেফিনেশন যদি বলি, সেটা হলো খুবই বিখ্যাত একটা জিনিস, সেটা হলো আমি বলতে পারি সেটা হচ্ছে ফিউ। এই যে ফিউ, তারপর হচ্ছে এ ফিউ, অনেকবার আসছে, তারপর হচ্ছে এখানে কি দা ফিউ। ঠিক আছে, দা ফিউ। এগুলোর পরে মূলত হচ্ছে কাউন্টেবল নাউন বসে। কি বসে? এগুলোর পরে মূলত হচ্ছে কাউন্টেবল নাউন বসে। কাউন্টেবল নাউনটা তোমার বসাতে পারবা। এন্ড তুমি যদি বলো, যেমন লিটল, লিটল অথবা এ লিটল, এ লিটল অথবা কি দা লিটল, দা লিটল, এগুলার পরে তুমি হচ্ছে আনকাউন্টেবল নাউন বসাবা। কি নাউন? সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তুমি বসাতে পারবা। এবং অর্থের দিক থেকে যদি বলি যে এই যে ফিউ, ফিউ হচ্ছে নেগেটিভ, এটা মাথায় রাখো, এটা কি নেগেটিভ। এবং এই যে লিটল, এটাও কি নেগেটিভ, এটাও কি নেগেটিভ, মানে নাবোধক শব্দ। হ্যাঁ, মানে খারাপ শব্দ বলতে ওই খারাপ না, এটা আসলে নাবোধক শব্দ আর কি, যেটা বলতে যাচ্ছি লিটল। কারণ কি? কারণ নেই বললে চলে। যদি আমি এটা বলি তোমাকে যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে আমি বলতে পারি এটা যে আমার বন্ধু নেই বললেই চলে। হ্যাঁ, আর যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তাহলে আমার অল্প কিছু বন্ধু আছে। আর যদি বলি দা ফিউ ফ্রেন্ডস, তাহলে যতগুলা বন্ধু আমার দরকার ততগুলো আছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা এইভাবে করে পড়লে কোনো অসুবিধা নাই। এবং এগুলা অলওয়েজ কাউন্টেবল নাউনের আগে বসতে হবে। এইটার পরে কখনোই মিল্ক তুমি বসাইতে পারবা না, এটার পরে কখনো তুমি ওয়েল বসাতে পারবা না, এটার পরে কখনো তুমি লাগেজ বসাতে পারবা না, এটার পরে কখনো তুমি ফার্নিচার বসাতে পারবা না, কিছুই বসাতে পারবা না, যেগুলো আনকাউন্টেবল। বুঝছো? এই হলো তো মূলত মূল বিষয়টা। ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, চলো আমরা একটু কোশ্চেনে ফিরে যাই। তাহলে এখানে একটু খেয়াল করো একটু, হি গিভ মি সাম অ্যাডভাইসেস। আমি কি বলছিলাম যে আনকাউন্টেবল নাউন যেগুলো আছে তাদের সাথে কখনোই এস বা ই এস যুক্ত করা যাবে না, মানে প্লুরাল হবে না। তার মানে এখানে যে এস যুক্ত আছে কিনা? আছে, তাহলে বাদ দাও, এটা হবে না, এটা ভুল। হি গিভ মি অ্যান অ্যাডভাইস, তাহলে অ্যাডভাইস যদি আনকাউন্টেবল নাউন হয় এর আগে কেন আর্টিকেল বসবে? তাহলে বাদ হয়ে যাবে। হি গিভ মি এ পিচ অফ অ্যাডভাইস, দ্য রাইট আনসার হচ্ছে এটা। এখন এখানে এটা তো আগেই ভুল, এস যুক্ত আছে, সঠিক উত্তর হচ্ছে সি। একটু কষ্ট করে জানাও। ক্লিয়ার ভাইয়া? একটু কষ্ট করে, যতটুকু মানে তোমাদেরকে সময় দিচ্ছি আমি, এতটুকুর মধ্যে অনেকগুলো ইনফরমেশন তোমরা জানতে পারবা, বুঝতে পারবা, এবং সে অনুযায়ী একটু প্রোডাক্টিভিটি তোমাদের দরকার আছে। হ্যাঁ, একটু প্রোডাক্টিভিটি তোমাদের অবশ্যই দরকার আছে। এটা সঠিক উত্তর সি হবে। ক্লিয়ার? তাহলে আনকাউন্টেবল, কাউন্টেবল মধ্যে কখনোই আর কোনো প্যাচ লাগানোর কোনো দরকার নাই। যেটা অ্যাজ ইউজুয়াল আমি কাউন্ট করতে পারি সেটা কাউন্টেবল, যেটা কাউন্ট করতে পারি না বা কখনো দেখি নেই গণনা করতে সেটা আনকাউন্টেবল। সহজ কথা। ওকে, 5 question আছে। The room was crowded because there was too dash furniture. আচ্ছা, মানে এই রুমটা খুবই ক্রাউডেড কেন? ফার্নিচার। এখন কত হচ্ছে? ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন বলো? এইটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। ওকে, এখন তোমাকে খেয়াল করতে হবে যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, তার মানে এখানে আনকাউন্টেবল ডিটারমিনার গুলাই বসাইতে হবে। এটা কি আনকাউন্টেবল? তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হলো কি যে এই যে মেনি শব্দটা, এই মেনি আর হচ্ছে এখানে দিলাম হচ্ছে কি মাছ। ঠিক আছে, অথবা এখানে আমরা লেসও বলতে পারি, লেস। হ্যাঁ, মেনি হচ্ছে কাউন্টেবল, মানে সিএন, মানে সিএন এর আগে বসে, আর মাছ লেস এগুলো মূলত হচ্ছে ইউএন এর আগে বসে, মানে আনকাউন্টেবল নাউনের আগে বসে। যেহেতু এটা আনকাউন্টেবল,
এটা বসবে না, কারণ এটা কাউন্টেবল। ফিউটাও কখনো বসবে না, এ লার্জ নাম্বারও বসবে না। তাহলে সঠিক উত্তর হিসেবে কি আসতেছে, সেটা হচ্ছে মাছ। ওকে, সঠিক উত্তর হিসেবে কি আসতেছে, সেটা হচ্ছে মাছ। হ্যাঁ, এটা সঠিক উত্তর হচ্ছে এখানে মাছ। ক্লিয়ার? তাহলে আশা করছি কোনো প্রবলেম নাই। মানে তোমাদের প্রতি রিকোয়েস্ট এটাই, মানে হাম্বল রিকোয়েস্ট। দেখো পড়তে গিয়ে তোমাদের অনেক ঝামেলায় পড়তে হবে, সত্যি কথা বলতেছি। পড়তে গিয়ে মনে হবে কি যে 1 ঘন্টা পড়াশোনা করছি, আসলে 1 পৃষ্ঠাই শেষ হয় নাই। এরকম কিন্তু অনেকেরই আছে। ভূগোলের পড়তে গেছো 2 ঘন্টা পরে বলছো 2টা পৃষ্ঠা শেষ করছো, তো 2টা পৃষ্ঠা যখন শেষ করছো তখন নিজের ভিতরে গিল্টি ফিল হচ্ছে, 2 ঘন্টায় মাত্র 2টা পৃষ্ঠা শেষ করলাম, তাহলে বাকি পড়াশোনা কখন করবো? এখন তুমি যখন এইভাবে করে 2টা সপ্তাহ মেনটেন করবা, মানে রুটিনটা, তখন দেখবা তোমার স্মুথনেস আসতেছে, তোমার পড়াশোনার একটা রুটিন তোমার চলে আসতেছে, বুঝছো? কিন্তু অল্পে হাঁপায় পড়া যাবে না, এটা খেয়াল করতে হবে। রাইট আনসার হচ্ছে মাছ। নেক্সট, আই নিড টু বাই সাম ড্যাশ। এই যে সাম শব্দটা, এই সাম শব্দটা মূলত হচ্ছে কাউন্টেবল, মানে কাউন্টেবল প্লাস ইউএন আনকাউন্টেবল দুইটার আগেই বসে। সাম শব্দটা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার আগেই বসতে পারে, অসুবিধা নেই। তাহলে একটু খেয়াল করো, ইকুইপমেন্টস, ইকুইপমেন্ট, পিচ অফ ইকুইপমেন্টস এন্ড ইকুইপমেন্টস। এখন ইকুইপমেন্ট শব্দটা কি, যে ইকুইপমেন্ট শব্দটা যন্ত্রপাতি বা হচ্ছে আসবাবপত্র যেটা আমরা বলি, এটা হচ্ছে আনকাউন্টেবল। সেই ক্ষেত্রে এর সাথে এস বসবে না। এখন এস যুক্ত করছে, তাহলে বাদ হয়ে যাবে। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। পিচ অফ ইকুইপমেন্টস কখনো হয় না, এখানে এ পিচ অফ হয়, এ পিচ অফ হয়, বাট শুধু পিচ অফ হয় না, বাদ দাও, শেষ। এটা এস যুক্ত আছে, বাদ। সঠিক উত্তর বি। ক্লিয়ার? সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা। ওকে, সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা। ফাইন। ওকে, তাহলে সঠিক উত্তর বি। চলো নেক্সট কোয়েশ্চেন আসো। দেখো এখানে কি বলা হচ্ছে, শুধু এখানে কোয়েশ্চেনের যে আনসার গুলো বলতেছি জিনিসটা ওরকম না, এখানে কিছু এক্সপ্লেনেশন আছে, তোমার কিছু সাহস আছে। তোমরা ক্লাসটা কেন করবা, তার কারণ হচ্ছে যে তুমি যে পড়তেছো, তোমার পড়াশোনার ধারাবাহিকতা ঠিক আছে কিনা, বা তোমার টিচারের সাথে তোমার পড়াটা মিল আছে কিনা, এটাকে চেক করা। হ্যাঁ, এটাকে চেক করা হচ্ছে তোমার ক্লাস করতে হয়। আর তুমি নিজে নিজে বিপুল পরিমাণে পড়াশোনা করতেছো। ওই যে একটা কথা আছে যে গদ বাঁধা পড়াশোনা, যার কোনো সিকোয়েন্স নাই, সারাদিন পড়াশোনা করতেছো, কিন্তু কোনো ধরনের কনসিস্টেন্ট পয়েন্টটা নাই, কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে এটা তুমি জানো না, তাহলে কোনো লাভ নাই। এই জন্য তোমাকে ক্লাসগুলো করতে হবে। এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমার একটা বুঝতে পারবা কি পড়া উচিত। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আসো, ঠিক সেম ওয়েতে এই বিষয়টা একটু বলি। দেখো, যেহেতু ফ্রেন্ডস, যেহেতু কি ফ্রেন্ডস, তার মানে প্লুরাল। ফ্রেন্ডস এখানে কি বলতো, ফ্রেন্ডস এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে কি প্লুরাল। যেহেতু প্লুরাল, তার মানে আমাকে ধরে নিতে হবে এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউনের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউনের আগে যেগুলা সংখ্যা নির্দেশ করে বা তাকে বিশেষায়িত করে নাউনটাকে ডিটারমিনার হয়, এবং ওই ডিটারমিনার গুলো কাউন্টেবল হবে। এখন লেস, এই যে লেস শব্দটা, এটা তো কাউন্টেবল না, এটা হচ্ছে ইউএন আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই রিজেক্ট। এখানে ফিওয়ার, ওকে ফাইন, ফিওয়ারটা কাউন্টেবল নিতে পারতেছি, বাকিগুলা কেন হয় নাই? লিটল তো কখনোই হবে না, এটা আনকাউন্টেবল। মাছও হবে না, তাহলে বাদ দাও। সঠিক উত্তর কোনটা? এই বি নাম্বারটা। এবং আরেকটা কথা শুনো, এখানে দেন আছে, কি আছে বলতো? দেন। এই দেন মানে হচ্ছে কম্পারেটিভ, মানে একটা তুলনা বোঝায়। হ্যাঁ, দেন মানে আমরা কি বুঝি বলতো? একটা তুলনা বোঝায়, তুলনা। তুলনা করতে গেলে কি হয়? কম্পারেটিভ হয়। এইখানে এখানে ফিওয়ার হয়েছে। যদি এখানে ফিউ থাকতো, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস দেন মাই ব্রাদার, তাহলে এটা ভুল হয়ে যেত। এখানে অবশ্যই ফিওয়ার দিছে। কেন ফিওয়ার দিছে? কারণ এখানে দেন আছে, দেন ইন্ডিকেটস টু কম্পারেটিভ। ওকে, এই তো। দেন নেক্সট আসো, নাম্বার 7। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কারো কোনো বুঝতে অসুবিধা হলে একটু বলবা। মানে আমি যে জাস্ট এই কোয়েশ্চেন সলভ করাচ্ছি বিষয়টা এমন না, মানে এরকম যদি 1000টা কোয়েশ্চেন তোমার আসে তুমি পারবা। হ্যাঁ, দেখো, উই হ্যাড ড্যাশ ট্রাবল ফাইন্ডিং দ্য লোকেশন বিকজ দ্য ম্যাপ ওয়াজ কনফিউজিং। এখন কথা হলো আমার যে যেহেতু এইগুলো দেখা যাচ্ছে ডিটারমিনার গুলা, আমাকে খেয়াল করতে হবে এটার পরে কি শব্দটা আছে, ট্রাবল। এখন এই ট্রাবল শব্দটা তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, বুঝছো? এটা হচ্ছে একটা কি আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। দ্যাটস ওয়াই এটা যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, তার মানে এখানে আনকাউন্টেবল ডিটারমিনার বসাইতে হবে। এখন আসো এইদিকে, মেনি কাউন্টেবল বসাবো না, এ ফিউ কাউন্টেবল বসাবো না, এ লট অফ, এ নাম্বার অফ। এখন এখানে মূলত হচ্ছে এ নাম্বার অফ একটা সংখ্যা নির্দেশ করে, কিন্তু আমাদের এখানে স্পেসিফিক যেটা হবে সেটা হলো এখানে কি এ লট অফ, এ লট অফ, ঠিক আছে? এ লট অফ। ক্লিয়ার কিনে একটু কষ্ট করে জানাও, কেমন? একটু কষ্ট করে জানাও যে যেখান থেকে ক্লাসটা করতেছো, যে যেখান থেকে ক্লাসটা করতেছো, যেন তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যেতে পারো, সেটা মন থেকে দোয়া করি, সেটা মন থেকে দোয়া করি। এবং এটার জন্য তোমাকে অবশ্যই একটু পরিশ্রমী হতেই হবে, বুঝছো? ধৈর্যশীল আসলে কেউ না,
মানে পড়াশোনা সবার কাছে খারাপ লাগে, সত্যি কথা, এটা সবার কাছে মোটামুটি খারাপ লাগে, যেটা ভালো লাগে না, মানে এরকম। কারণ কেন? কারণ এখানে ভালো কিছু আছে, আর ভালো কিছুতে আসলে আমরা নর্মাল নিতে পারি না, এটা একটু খারাপ লাগতেই পারে। ওই যে একটা কি বলে যে যখন ভালো লাগে তখন ভালো লাগে, যখন ভালো লাগে না তখন খারাপ লাগে। হ্যাঁ, জিনিসটা ওরকম। হ্যাঁ, তোমাদের যে বিষয়টা একটু ভালো লাগাইতে হবে, নয়তো ভালো লাগবে না। যদি খারাপ লাগে তাহলে খারাপ লাগবে, বুঝছো? ওকে, ক্লিয়ার। ঠিক আছে, নাম্বার 9 আসো। চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজেস অফ নাউন। মানে নাউনের এখানে বিষয়টা ঠিকঠাক কোথায় ব্যবহার করা হয়েছে বা স্ট্রাকচার মেনটেন করছে কিনা একটু খেয়াল করো। যেহেতু এখানে ইউজেস অফ নাউন বলছে, তাহলে নাউনের কথাটাই আসবো। এখানে নাউনটা কোথায় আছে, মানে সাবজেক্ট হিসেবে যেটা বসছে আর কি। এখানে সিনারিস, দেখো সিনারি শব্দটা, এই যে সিনারি, হ্যাঁ, এই যে সিনারি যে শব্দটা আছে, এটা হচ্ছে টোটালি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, বুঝছো? এটা হচ্ছে এখানে কি টোটালি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এগুলা কিছু মুখস্থ রাখতে পারো, যেমন অ্যাকোমোডেশন হতে পারে, বা হচ্ছে লাগেজ হতে পারে, ফার্নিচার হতে পারে, দেন সিনারি, এই শব্দগুলা টোটালি হচ্ছে আনকাউন্টেবল নাউন। দ্যাটস ওয়াই আমরা এদের সাথে কখনোই এস বা ই এস যুক্ত করতে পারবো না, কখনোই পারবো না। তার মানে এখানে সিনারিস, এটা কি ভুল না? এটা ভুল হয়ে যাবে। দ্য সিনারি, এটা ঠিক আছে। দ্য সিনারি অফ কক্সবাজার ইস। এখন ইসটা কেন আসছে জানো? এই যে সিনারির জন্য আসছে। আমি আগেই বলছিলাম যে হচ্ছে আনকাউন্টেবল নাউন যেখানেই থাকবে সেখানে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। তার মানে এখানে সিনারি যেহেতু এখানে নাউন হিসেবে কাজ করতেছে, কেন? কারণ আর্টিকেল এবং হচ্ছে প্রিপোজিশনের মাঝখানে যে শব্দটা বসে সেটা হয়ে যায় কি নাউন, এবং নাউন যদি যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটাও কি সিঙ্গুলার। দ্যাটস ওয়াই দ্য আনসার বি। এটা কেন ভুল? কক্সবাজার হ্যাজ বিউটিফুল সিনারিস, সিনারিস হবে না। এন্ড দ্য সিনারি অফ কক্সবাজার আর, এখানে আর হবে না। কেন? কারণ এই আর কিন্তু সিনারিকে মডিফাই করছে না। ওকে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে। কেমন? বি নাম্বার হচ্ছে রাইট আনসার। দেন নেক্সট নাম্বার 10 আসো। হি হ্যাজ কমপ্লিটেড ড্যাশ অফ দ্য ওয়ার্ক। এখন আসো ভগ্নাংশ, যেটা আমরা ফ্র্যাকশন বলি। হ্যাঁ, ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনের কয়েকটা বিষয় আছে, বুঝছো? এই ফ্র্যাকশনের কয়েকটা বিষয় আছে, সাবজেক্ট বা এগ্রিমেন্টে অবশ্যই এগুলো বলা হয়, বা ক্লাসে তোমাদের বলা হবে, তারপরে একটু বলি। এখানে মূলত একটু এদিকে খেয়াল করো, 3/4, ওকে, 3/4 মনে রাখতে হবে। এই যে ফ্র্যাকশনের ক্ষেত্রে পরবর্তী শব্দের সাথে এস যুক্ত হবে নাকি এস যুক্ত হবে না, সেটা নির্ভর করবে এর আগের শব্দের উপরে। মানে যদি এরকম হয় যে ওয়ান, ধরো ওয়ান, ওয়ান থার্ড, ওয়ান থার্ড লিখতে পারবা, বা হচ্ছে তুমি ওয়ান থার্ড বা ফিফথ তুমি লিখতে পারবা, ঠিক আছে, ফিফথ। কিন্তু যদি এইভাবে লেখা হয় যে টু টু থার্ড, এটা ভুল, এটা হবে না, ঠিক আছে। এটা কি হবে? এখানে থার্ডস হবে, এর যুক্ত হবে। কারণ কেন? এখানে টু যেহেতু আছে এই জন্য এখানে এর যুক্ত হবে। যেহেতু এখানে ওয়ান, সেক্ষেত্রে এখানে এর যুক্ত হবে না। এটা একটা ক্লিয়ার ডেফিনেশন। তো এই জায়গায় একটু খেয়াল করো, সঠিক উত্তর হিসেবে আমরা এটা নিতে পারতেছি। এটা কেন ভুল? কারণ 3 আছে, এখানে এর যুক্ত নাই, তাহলে ভুল হয়ে যাবে। এ থার্ড ফোর্থ এটা হয় না, স্ট্রাকচারালি ভুল। আর 3/4 এটা, এটা আরো অবাক জিনিস, এটা হবে না। সঠিক উত্তর হচ্ছে এখানে এ নাম্বারটা। ক্লিয়ার? তাহলে ফ্র্যাকশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথমে যদি একের অধিক থাকে, 2, 3, 4 ইটিসি, তাহলে এখানে এর যুক্ত হবে। আর যদি এখানে যদি 1 থাকে, এখানে এর যুক্ত হবে না। এখানে 3 ছিল, এর যুক্ত হয় না, এই জন্য ভুল। আর এটা হবে না, এখানে আগেই ভুল। ঠিক আছে? ক্লিয়ার? একটু কষ্ট করে বলো ক্লিয়ার। তোমরা মানে এইভাবে করে দেখা, ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে যেগুলো আসে তোমার পড়াশোনা থেকেই আসে, কিন্তু ধরতে পারো না। সমস্যা এই জায়গায়, মানে এমনটা না যে একদম হিউজ জায়গা থেকে প্রশ্ন আসছে কোনো কিছু জানো না, পড়াশোনা থেকেই থাকে, কিন্তু আসলে ধরতে পারো না। ধরার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস না করলে, ওই যে বললাম, যখন খারাপ লাগে তখন ভালো লাগে না, যখন ভালো লাগে তখন খারাপ লাগে না, বুঝছো? বিষয়টা এরকম হয়ে যাবে। ডান। দেন 11 নাম্বার কোয়েশ্চেন। 11 নাম্বার কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অলওয়েজ আনকাউন্টেবল। অলওয়েজ আনকাউন্টেবল, যেটা আনকাউন্টেবল, সবসময় আনকাউন্টেবল থাকবে। জব। আচ্ছা, এই যে একটা শব্দ আছে জব, এখানে জবকে দুইটা ভাবে লেখা যায়। ধরো যে ওয়ান জব, ঠিক আছে, ওয়ান জব লেখা যায়, লেখা যায়। আমি যদি বলি যে টু জবস, টু জবস লেখা যায়, অবশ্যই লেখা যায়, লেখা যায়। ওকে, ফাইন। দেন আসো, এখানে কি ইনফরমেশন কি আছে বলতো? ইনফরমেশন। আচ্ছা, ইনফরমেশন এইটা কি কখনোই তুমি দেখেছো যে এর সাথে কখনো ইয়া যুক্ত হয়েছে? কখনো হয় নাই। তার মানে এটা অলওয়েজ সিঙ্গুলার। এই ইনফরমেশন এটা অলওয়েজ সিঙ্গুলার। কিন্তু সং, তুমি কি এ সং কখনো দেখছো না? এ সং, বা হচ্ছে এইটাও বলা যায় যে মেনি সং, বলা যায় কিনা? মেনি সংস বলা যায় না? তার মানে এটা সিঙ্গুলার প্লুরাল হতে পারে। এই সংকে তুমি সংস লিখতে পারবা।
সংস লিখতে পারবা, জবকে তুমি জবস লিখতে পারবা, পারবা জব। পোয়েমকে পোয়েমস লিখতে পারবা, ওয়ান পোয়েম, সেভারাল পোয়েমস লিখতে পারবা না, কিন্তু এটাকে কখনোই অ্যাড করতে পারবা না। দ্যাটস ওয়াই এটা অলওয়েজ আনকাউন্টেবল। ঠিক আছে, ইনফরমেশন ডান, 100% ক্লিয়ার। দেন 12, আই মিট এ ম্যান, দিস ইজ এ রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে একটু বলি, রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে জাস্ট কয়েকটা জিনিস মনে রাখলে রিলেটিভ প্রোনাউন ক্লিয়ার। একটা কথা হচ্ছে যে যদি কখনো দেখো যে সাবজেক্ট ভার্ব ইকুয়াল, সহজ কথা যেটা সাবজেক্ট ইকুয়াল ভার্ব, সাবজেক্ট ইকুয়াল ভার্ব যদি এটা হয় তাহলে তুমি এখানে কি বসাবা, হুম বসাবা। কি বসাবা, হুম। আর যদি দেখো যে সাবজেক্ট ভার্ব নট ইকুয়াল, তাহলে তুমি এখানে কি বসাবা, হু বসাবা। কি বসাবা, হু। এখন একটু খেয়াল করো, এই জায়গায় আই মিট এ ম্যান, তাহলে এই যে সাবজেক্ট ভার্ব আই মিট এ ম্যান একটা বাক্য হয়ে গেছে। ওকে, আই থট এই যে সাবজেক্ট ভার্ব। ওকে, কিন্তু যে ওয়াজ ছিল, এই ওয়াজের সাবজেক্টটা কোথায়, ওয়াজের সাবজেক্টটা কি প্রয়োজন আছে কিনা বলো, আছে। তার মানে যেহেতু, আবারও বলছি, যখন দেখবা সাবজেক্ট ভার্ব ইকুয়াল তখন সেখানে হুম বসবে। আর যেখানে দেখবা, দেখুন ধরো এই যে একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, এখানে একটা দুইটা দুইটা আছে, ঠিক আছে। কিন্তু এখানে ঝামেলা হচ্ছে ভার্ব বেশি। এই যে মিট একটা ভার্ব, থট একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব, তিনটা ভার্ব আছে। ভার্বের সংখ্যা কয়টা, ভার্বের সংখ্যা এখানে তিনটা, আর সাবজেক্টের সংখ্যা এখানে দুইটা। তাহলে কি 3 নট ইকুয়াল টু না, মানে কি মিল হয়েছে, হয় নাই। তার মানে কি বলছি, যদি নট ইকুয়াল হয় তাহলে কি বসবে, হু বসবে। তাহলে এখানে কি বসবে বলো, এখানে আমাদের কি বসাবা, হু বসবে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা তাহলে আমরা এইভাবে করে সুন্দর মতো লিখতে পারি, এইভাবে করে যে এইভাবে করে লিখতে পারি যে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ড্যাশ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট। এখন একটু খোলো, এখানে একটা ইয়া রাখছি, তাহলে এখানে আমরা বসাতে পারি কি বলতো, হুম। ঠিক আছে, হুম। আর এখানে যদি আমরা এইভাবে বলি, ধরো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ড্যাশ, এখানে হচ্ছে একটা ভার্ব আর এখানে হচ্ছে একটা অবজেক্ট, তাহলে এখানে আমরা কি বসাবো, হু বসাবো। ঠিক আছে, এইভাবে করে আরেকটা স্ট্রাকচার হয়, সেটা হলো সাবজেক্ট ভার্ব, আবার এখানে অবজেক্ট ড্যাশ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব, মানে ভার্ব দুইটা একসাথে। এই যে এখানে দেখো, এই যে থট ওয়াজ একসাথে না, সেই ক্ষেত্রে এখানে কি বসাবো, হুই বসাবো। ক্লিয়ার, মানে এইগুলো একটু ধারণা রাখলে তোমাদের সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে কোয়েশ্চেন সলভের মাধ্যমে টপিকগুলো একটু ক্যাচ করতে পারতেছি আমরা, আসলে প্রশ্নগুলো কি পাওয়ার মধ্যে ছিল কিনা। যারা ভুল করছো পরীক্ষার মধ্যে, যারা ভুল করছো তারা একটু নিজেকে কোয়েশ্চেন করো, এই প্রশ্নগুলো তোমাদের কাছে একটু কি মানে বেশি একটু ঝামেলা ছিল কিনা, মানে একটু বেশি সমস্যা ছিল কিনা। হ্যাঁ, নাম্বার 13 আসো। স্কার্সলি হ্যাড আই সিন দ্য ম্যান, স্কার্সলি হ্যাড বা হচ্ছে আরেকটা ই থাকে নো সোনার হ্যাড, একই কথা, হার্ডলি হ্যাড। দেখো এখানে দুইটা বিষয়, একটা হলো যে হার্ডলি, হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড। ঠিক আছে, কি বলো, স্কার্সলি, হ্যাঁ স্কার্সলি, স্কার্সলি হ্যাড প্লাস এখানে কি হবে সাবজেক্ট প্লাস বি থ্রি, মানে বি থ্রি প্লাস এখানে কি হবে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস বি টু। এটা হচ্ছে স্ট্রাকচার। স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড এর স্ট্রাকচার হচ্ছে এটা, মাঝখানে আমরা হোয়েন দিতে পারি। কি দিতে পারি বলতো, হোয়েন দিতে পারি। ঠিক আছে, হোয়েন, এখানে হোয়েনটা 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 কোথায়, হোয়েনটা দেওয়া নাই, তাহলে এখানে মানে অপশনের ভিতরে নেই আর কি। ঠিক আছে, ওই নো সোনার হ্যাড দেন যেটা হয় সেটা হলো নো সোনার হ্যাড, সেটা হলো কি নো সোনার হ্যাড। নো সোনার হ্যাড এর মধ্যে তোমরা দেন ইউজ করবা। ঠিক আছে, আর এখানে মূলত আমরা মূলত এখানে হোয়েন ইউজ করতে পারবো, হোয়েন। ঠিক আছে, ওকে। জয়দেব বলছে, জুয়েলদেব বলছিল আমার অনেক ভুল হয়েছিল, একটু কষ্ট করে দেখবা আর কি, তাহলেই হবে, সমস্যা হওয়ার কথা না। কেমন, তাহলে কয়েকটা কথা বললাম, হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি, এখানে তোমরা হচ্ছে ওয়েন বসাতে পারো। আর নো সোনার যেখানে থাকবে সেখানে মূলত দেন বসবে, কিন্তু গঠন একই। এখানে বি থ্রি ফর্ম থাকবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম, আর এখানে বি টু ফর্ম থাকবে। ঠিক আছে, বি টু ফর্ম থাকবে ইত্যাদি। ওকে, দেন আসুন 14 আসো। হি ইজ, এই প্রশ্নটা ভুল করছে, এটার উত্তর সবাই একটু দাও তো কষ্ট করে, আমি একটু দেখি। এইটার উত্তর সবাই একটু দাও। হি ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট জিনিয়াসেস দ্যাট ড্যাশ এভার লিভড। তো তোমরা এখানে অনেকেই হ্যাজ ইউজ করছো, মানে এটা দিছো, মানে এটা তোমাদের পক্ষ থেকে কারেক্ট আনসার আসছে অনেকের। কিভাবে দিছো, কারণ হচ্ছে এখানে লিভড আছে,
হ্যাঁ লিভড আছে, তাহলে ভার্বে বি থ্রি ফর্ম দিতেই পারি আমি। এটা ইসটা অনেকেই দাও নাই, ওয়াজও দাও নাই। কাহিনী হচ্ছে এই দুইটা নিয়ে, হয় হ্যাভ নয়তো হ্যাজ। আসলে কোনটা হবে এখানে মূলত, কোনটা হবে মানে হ্যাভ নাকি হচ্ছে কি হ্যাজ, মানে এখানে কোনটা হবে মূলত, ঠিক আছে কোনটা হবে। এবং এই ক্লাসের নোটটা গ্রুপের মধ্যে, মানে আমাদের যে নোট শেয়ার গ্রুপ আছে সেখানে পই পই করে হিসাব করে আমি সবার নোটটা আমি নিব, ঠিক আছে। যাকে আমি দেখবো যে তোমরা এটা করো নাই, মানে বিশ্বাস করো নেক্সট ক্লাসে তোমার এই সলভ আমি দিব না, ঠিক আছে। সবার কাছে এটা অনুরোধ থাকবে, এই ক্লাসের নোটটা সুন্দর মতন নোট সাবমিট গ্রুপে সুন্দর মতন ক্লিয়ার করে দিয়ে দিও, আমি একটা একটা করে দেখবো, ঠিক আছে। এটা মাথায় রেখো। এই যে এখানে হ্যাজ দিছো না, জামালাটা কোথায় হয়েছে একটু খেয়াল করো। দেখো এখানে একটা সাবজেক্টে কোন জায়গায়, হি ইজ ওয়ান অফ দা। দেখো ওয়ান অফ দা যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু পরবর্তীতে সাবজেক্টটা প্লুরাল হয়। এখানে রিয়ানেস্ট জিনিয়াসিস, দেখো এটা জিনিয়াস না, এটা জিনিয়াসিস, তার মানে এইটা এখানে কি প্লুরাল না। যেহেতু এটা এখানে প্লুরাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাহলে তুমি এখানে অবশ্যই কি ইউজ করো বলো, হ্যাভ, কারণ হ্যাভ তো প্লুরাল, হ্যাভ প্লুরাল কি না, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে কি দিবা বলো, হ্যাভ হবে। এখানে কেন হবে, এ জিনিয়াস, এটা প্লুরাল ভাইয়া, এটা প্লুরাল, দ্যাটস ওয়াই এটা হ্যাভ হয়ে যাবে, ঠিক আছে। তোমরা অনেকে হ্যাজ ইউজ করছো, এটা হয়ে যাবে কি প্লুরাল, কারণ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস আমরা যখন সুপারলেটিভ পড়ি তখন দেখা যায় যে পরবর্তী এটা প্লুরাল হয়, দ্যাটস ওয়াই এটা প্লুরাল, এবং ওইখানে আমরা হ্যাভ ইউজ করব। ওকে ফাইন, তাহলে এটা হবে সঠিক উত্তর বি নাম্বারটা, ঠিক আছে। বি হচ্ছে রাইট আনসার। এন্ড দেন 15 আসো, 15 এ আসো। 15 একটু খেয়াল করো, 15 কি বলছে, দেয়ার ইজ নো মাদার। এটা তো সহজ, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোনো মা নেই তার শিশুকে ভালোবাসে না, এই অর্থটুকু। এটা নরমাল ছিল, একদমই নরমাল ছিল এটা, ঠিক আছে, একদমই নরমাল ছিল। নাম্বার 16 আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দিস ইজ দা, এইটা নিয়ে একটু ঝামেলা হয়েছে, মানে এই প্রশ্নটা নিয়ে তোমাদের একটু ঝামেলা হয়েছে, হ্যাঁ এই প্রশ্নটা নিয়ে তোমাদের একটু ঝামেলা হয়েছে। ঝামেলাটা হলো, দিস ইজ দ্য হাউস ইন হোয়ার আই লিভ। ইন হোয়ার, দেখো ইন হোয়ার কখনো হয় না, প্রথম স্টেপে এটা বাদ হয়ে যাবে। যখন তুমি দেখবা হাউস মানে কোন একটা বাসা বা এরকম, মানে হাউস, এই হাউসের ক্ষেত্রে দুইটা ইন্ডিকেট হয়, একটা হলো কি, একটা হলো ইন হুইস, ঠিক আছে, একটা হচ্ছে ইন হুইস হতে পারে, ইন হুইস হতে পারে, আর একটা হচ্ছে হোয়ার হবে। হোয়ারও তুমি দিতে পারবা, কিন্তু লাস্টে আবার লিভ ইন দেওয়া যাবে না, লিভ ইন তোমার দেওয়া যাবে না, মানে রিডান্ডেন্সি হয়ে যাবে, মানে বেশি অতিরিক্ত যেটা হয়। তাহলে দিস ইজ দ্য হাউস ইন হোয়ার, ইন হোয়ার হবে না, কথা বলছো, ইন হুইস হবে, ইন ইন হুইস হবে, এটা একটু খেয়াল করে, ইন হুইস হবে কিন্তু ইন হোয়ার হবে না, সেক্ষেত্রে বাদ। ওকে, দিস ইজ দ্য হাউস হুইস আই লিভ, হুইস হবে না, জাস্ট এখানে ইন হুইস যদি হইতো তাহলে বাক্যটা সঠিক হয়ে যেত, তাহলে এটাও বাদ হয়ে গেল। দিস ইজ দ্য হাউস হোয়ার আই লিভ ইন। এখন দেখো এটা সঠিক নিতে পারতাম, এখানে হোয়ার আছে কিন্তু ইনটা এখানে আবার এসে রিডান্ডেন্সি হয়ে যাবে, তাহলে যেখানে হোয়ার থাকবে সেখানে আবার ইনটা নেওয়া যাবে না, একসাথে হবে না। হোয়ার নিয়ে নিছো যেহেতু, তাহলে আই লিভ ইন হইতে পারতো, আবার ইন কেন আসছে, এটা হবে না। সঠিক উত্তর হিসেবে দিস ইজ দ্য হাউস ইন হুইচ আই লিভ, রাইট আনসার হিসেবে ডি। ওকে, রাইট আনসার হিসেবে কি আসবে, ডি, দিস ইজ দ্য হাউস ইন হুইচ। তাহলে মনে রাখবা এখানে ইন হুইচ আর এখানে ইনটা এখানে বসবে না, আই লিভ। ওকে ফাইন, এটা আমার ভুল হয়েছিল, অনেকেরই হয়েছিল এটা। তোমরা জাস্ট এক্সপ্লেনেশনটা একটু দেখবা আর কি, মানে আমি সবগুলা শব্দ তুলতে বলি নাই, তুলতে গেলে অনেকটা সময় চলে যাবে। তোমরা জাস্ট হচ্ছে কোয়েশ্চেন 16 নাম্বার ছিল, কোয়েশ্চেন নাম্বার 16তে কোন টপিক থেকে প্রশ্নটা ছিল এবং এখানে স্ট্রাকচারালি কোনটা সঠিক উত্তর হয়েছিল, জাস্ট এতটুকু, ঠিক আছে। প্রশ্ন তো তোমাদের এখানে আসি। নাম্বার 17 আসো, দে ইলেক্টেড হিম চেয়ারম্যান। আগেই বলছিলাম, দেখো আমি তোমাদেরকে কয়েকটা বিষয় পড়াইছিলাম, একটা হচ্ছে আমাদের ফ্যাক্টেটিভ ভার্ব, একটা হচ্ছে আমাদের একটা পড়াইছিলাম সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, হ্যাঁ ফ্যাক্টেটিভ ভার্ব। আরেকটা আমাদের পড়িয়েছিলাম সেটা হচ্ছে কুগনেট ভার্ব অথবা কুগনেটিভ ভার্ব, কুগনেটিভ ভার্ব, হ্যাঁ। এখন এই ফ্যাক্টেটিভ ভার্ব জিনিসটা কি, এই ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে দুইটা অবজেক্ট থাকবে, মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাবা, মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে বা প্রশ্ন করলে, হ্যাঁ প্রশ্ন করলে তুমি যে উত্তর পাবা, মানে দুইটার উত্তর যদি পাও তাহলে সেটা ফ্যাক্টেটিভ ভার্ব। আর কুগনেট ভার্ব কি জানো, এই কুগনেট ভার্ব হচ্ছে কি, যে বলছিলাম না একটু, যে ব্রাদার থেকে ব্রো, ব্রাদার থেকে কি হয়, ব্রো হয়, ঠিক আছে, ব্রাদার থেকে কি হয়, ব্রো হয়। এবং এই যে ফাইন থেকে ফাইন হয়, F9। আরো কি কি আছে, আরো কি কি আছে বলো, ফাইন থেকে F9 হয়, মানে শর্টকাট যেটা আর কি, এগুলো হচ্ছে কি কুগনেট ভার্ব। মানে আমি একটু বুঝাচ্ছি তোমাকে, সেম সেম বাট সেম না, ডিফারেন্স এরকম, সেটা হচ্ছে কুগনেট, একটু পরে আসতেছি।
দে ইলেক্টেড হিম, ইলেক্টেড নির্বাচিত করেছিল বা সিলেক্ট করেছিল, কাকে করেছিল? হিমকে করেছিল। কি করেছিল? চেয়ারম্যান। এখন এই চেয়ারম্যানটা কে? চেয়ারম্যানটাই হিম, এই হিমটাই চেয়ারম্যান, এই দুইজনে সেম। এই দুইজন কি সেম? যখন এই দুইজনের উত্তরটা তুমি সেম একটা ভার্ব দিয়ে পাবা, সেটাকে আমরা বলবো ফ্যাক্টেটিভ ভার্ব। সেটা কি? ফ্যাক্টেটিভ ভার্ব। ঠিক আছে, তো রাইট আনসার হচ্ছে এখানে ফ্যাক্টেটিভ ভার্ব। দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, অথবা ক্যাপ্টেন, অথবা মেন্টর, অথবা তোমার মনের ইচ্ছা, অথবা ওই যাই বলতে পারো আর কি, হ্যাঁ, হাজবেন্ড। তাহলে এটা হয়ে যাবে আমাদের ফ্যাক্টেটিভ ভার্ব, যেটা দ্বারা তুমি ওই দুটো অবজেক্ট পেয়েছো। কেমন? আর এখানে যেটা, সেটা হলো যে কুগনেটিভ ভার্ব, যেটা আমি বললাম সেম সেম বাট ডিফারেন্স, সেম সেম বাট ডিফারেন্স। ওকে, নেক্সট, দিস দ্য সিলেকশন কমিটি ইনসিস্টেড, ইনসিস্টেড জিনিসটা দেখলেই মনে হয় সাবজেক্ট মুডে চলে গেছে। দ্যাট দ্য ক্যান্ডিডেট, এখানে ভার্বে বেস ফর্ম বসবে। ভার্বে কি ফর্ম বসবে? একদম বেস ফর্ম বসবে। এখানে বেস ফর্ম বের করো। এটা বেস ফর্ম না, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটা কি? এটা হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্ম। কেন? কারণ এস বা ইএস থাকলে সেটা, এবং এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এটা কি? সিঙ্গুলার অ্যাটেন্ডস হচ্ছে এখানে সিঙ্গুলার ভার্ব। কেন? কারণ এস বা যুক্ত হলে কোন একটা ভার্বের সাথে অ্যাটেন্ড, অ্যাটেন্ড। সঠিক উত্তর হচ্ছে এটা। আই হোপ ক্লিয়ার। ঠিক আছে, ওকে ফাইন। দেন নেক্সট কোয়েশ্চেন আসো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন্স এ কুগনেট ভার্ব? মানে কুগনেট ভার্ব কোনটা? এখন দেখো কুগনেট ভার্ব কোনটা, যে সেম সেম কথা, যেটা এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। সঠিক উত্তর হচ্ছে এটা। এই যে রান থেকে কি হয়েছে? রেস। রান থেকে কি হয়েছে বলতো? রেস হয়েছে। বুঝছো? রান থেকে কি হয়েছে? রেস। আমাদের এই শর্টকাট যে জিনিসগুলা, হ্যাঁ, শর্টকাট জিনিস, অনেকে যে থ্যাঙ্কস দিতে দিয়ে এক্স এক্স দিয়ে অবস্থা খারাপ, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি থ্যাঙ্কস, তাই না? থ্যাঙ্কস বলতে পারি। হ্যাঁ, ওই দিন দেখলাম এইভাবে একজন থ্যাঙ্কস দিছে, মানে এরকম ভাই, এত কেন দরকার আছে? সেম কথা তো সেম, মানে ডিফারেন্স। তো ফাদারকে অনেকে আবার মজা করে কি বলো বলো তো, ফা, ফা বলে। ঠিক আছে, ফা। তো মাদারকে মা বলা যায়, এটা ভালো হয়েছে। কিন্তু যে ব্রাদার থেকে যে ব্রো, ব্রাদার থেকে যে ব্রো, এটা একটু বেশি হয়ে গেছে। আবার সিস্টার থেকে কি বলে বলো তো? সিস্টার থেকে কি বলে? সিস্টার থেকে বলে সিস, ওই বলে সিস। সিস কি ভাইয়া, একটু ভালো মতন বললেই তো হয়। সিস, হোয়াট ইজ সিস? হ্যাঁ, সিস কি আবার? সঠিক উত্তর হচ্ছে এখানে বি। এই যে রান থেকে রেস, একই শব্দ হবে, প্রথম শব্দটা সেম থাকবে আর কি। দেখো যতগুলো লিখছি সব সেম। এখানে সিসটা থেকে সিস বললাম তো, তাহলে প্রথম অক্ষর কি ছিল? এস ছিল না? এখানেও এসই আছে। ঠিক ঠিক সেম এইভাবে আর থেকে আরই থাকবে, বা যেটাই হবে। স্লিপ থেকে স্লিপড, ধরো আমি যদি স্লিপ লিখি, স্লিপ থেকে কি হবে? স্লিপড হয়ে যাবে, স্লিপড, এরকম। রান থেকে রেস। ওকে ক্লিয়ার। আসো নাম্বার 20, আর জীবনে ভুল হবে না এটা, ঠিক আছে না? আসো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রাইটেরিয়ান? ক্রাইটেরিয়ান, হ্যাঁ। তো সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে মনে রাখতে হবে একটা জিনিস, জাস্ট কয়েকটা সিম্পল হইতে সবগুলা পড়া দরকার নেই, যেগুলা সিঙ্গুলার একটা নির্দেশ করে ওগুলা শিখবা। যেমন যদি বলি ইউএম, কোন একটা শব্দের সাথে ইউএম থাকলে সেটা সিঙ্গুলার হয়। ইউএম এর পরিবর্তে এ বসাইলে সেটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। আবার আইএস থাকলে কি হয়ে যায়? ইএস হয়ে যায়। মানে এটা আমার সিঙ্গুলার, আর এই সারিটা হচ্ছে এখানে প্লুরাল। ওকে। আবার কোন একটা শব্দের সাথে ও এন থাকলে এটার পরিবর্তে এ বসালে সেটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। এন্ড আরো যে কি শব্দ থাকতে পারে, হ্যাঁ, যেমন এখানে যেটা আছে ক্রাইটেরিয়ন, লাস্টে কি আছে বলতো? অন আছে। অন এর পরিবর্তে তুমি এ বসাও, তাহলে ক্রাইটেরিয়া কি হবে? ক্রাইটেরিয়া। রাইট আনসার হচ্ছে বি নাম্বারটা, ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে তুমি যদি বলতে পারো মেমোরেন্ডাম, মেমো র্যান্ডাম, ঠিক আছে? মেমোরেন্ডাম মানে ইউএম লাস্টে আছে না, তার মানে এটা সিঙ্গুলার। এর পরিবর্তে মেমোরেন্ডা, এজেন্ডা, রেফারেন্ডা, ইরাটা, এগুলো সবগুলা প্লুরাল। ইরাটা, তাহলে তুমি যদি এইভাবে পড়ো যে ইরাটাম, ইরাটাম, তাহলে এটা সিঙ্গুলার। এটার পরিবর্তে যদি বলো ইরাটা, ইরাটা, তাহলে এটা হবে প্লুরাল, ইত্যাদি। ফাইন। দ্য নেক্সট 21, হুইচ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অলওয়েজ সিঙ্গুলার? আমি কিন্তু একটা প্রশ্ন বাদ দিই নেই, যেগুলা প্রশ্ন ছিল তোমাদের মেগা মডেল টেস্টের মধ্যে, কিন্তু আফসোস একটাই, কেন তোমরা সবাই 30 পাও নাই? কেন? এই যে এখন যারা ক্লাস করতেছো, তোমাদের কাছে কি এতটা জটিল মনে হচ্ছে? মানে না, আসলে আসলে সমস্যা হলো কি, যে মনে হয় ধরো ক্লাসটা, হ্যাঁ, ক্রাইটেরিয়া হবে, দেখা যায় যে ক্লাসের মধ্যে কোনো উপস্থিতি নাই, ক্লাস নিয়ে কোনো ধরনের সিরিয়াসনেস নাই, বা এই বই কখন দিবেন, বইও দিয়ে দিলাম, ক্লাস নিয়ে কোনো সিরিয়াস নাই, কিন্তু মাঝখানে মনে হবে আজকে পড়াশোনা করে নেই, অবস্থা খারাপ, ভাই আমি আজকে পাচ্ছি না। কিভাবে বাবা পড়াশোনা করলে বাবা? অবশ্যই, ঠিক না?
পড়াশোনা করলে তুমি পাবা, নয়তো কখনোই পসিবল না। অলওয়েজ সিঙ্গুলার, ইথিক্স, সঠিক উত্তর এটাই। ইথিক্স হচ্ছে এখানে রাইট আছে। সিজোর্স প্লুরাল, ডেটা থেকে ডেটাম হয়, এটাকে এপাশ ওপাশ করা যায়, এজেন্ডা থেকে এজেন্ডাম হয়, তার মানে এগুলা প্লুরাল। সঠিক উত্তর ইথিক্স। মানে শব্দের শেষে এর যুক্ত থাকা সত্ত্বেও সেটা সিঙ্গুলার হয়, যেন ফিজিক্স, ইথিক্স, ইকোনমিক্স সবগুলা সিঙ্গুলার। পরীক্ষার মধ্যে যেগুলো প্রশ্ন আসছিল সেই প্রশ্নগুলোই তো পড়াচ্ছি, এমন তো না যে বাইরে থেকে কোনো প্রশ্ন তুলছি বা কোনো একটা প্রশ্ন মিস করছি। আমি একটা প্রশ্ন মিসিং করিনি, ওই প্রশ্নগুলো ছিল এখানে। হ্যাঁ, দেখো এখানে 22 তে আসো, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ হাইপোথিসিস। তাহলে লাস্টে আইএস আছে, এর পরিবর্তে কি বসে? ইএস বসে। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। তাহলে হাইপোথিসিস জায়গায় এই যে আইএস এর জায়গায় ইএস বসাবা, তাহলে শেষ। তাহলে কোথায় আছে এটা? আইএস এর জায়গায় ইএস বসাবা, এই তো বি নাম্বার আছে। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। ইফ থাকলে বি আছে, এটা হচ্ছে তোমাকে বিএস বলতে এফ অথবা এফ ই থাকলে এখানে ভি ই এস বসাবা আর কি। ঠিক আছে, যেমন রুফ, আবার এখানে এস ও বসানো যায়, যেমন রুফ। একে যদি তুমি প্লুরালে নিয়ে আসতে চাও তাহলে কি হবে? জাস্ট ইয়ার যুক্ত করবা, রুফস হয়ে যাবে, এরকম শব্দটা। ঠিক আছে, এরকম। ওকে, তাহলে সঠিক সঠিক উত্তর হচ্ছে এখানে বি। দেন নেক্সট 23, দ্য ক্লাইমেট অফ দ্য কক্সবাজার ইজ বেটার দেন। আচ্ছা, এটা আমি পড়াইছিলাম প্রোনাউনের ক্লাসে, আমি তোমাদেরকে পড়াইছিলাম এটা। এখানে যে বিষয়টা আসতেছে যে দেন দ্যাট অফ, হ্যাঁ, দেন দ্যাট অফ, এবং আরেকটা জিনিস হচ্ছে কি দেন দোস অফ। আমাদের তো হচ্ছে যে অফলাইন শুরু হচ্ছে, তোমরা অনেকে এটা জানো, অফলাইন শুরু হচ্ছে। অফলাইনে মানে আমরাই ক্লাস করাবো। তো এইখানে যারা ইচ্ছুক আছো, মানে যদি মনে হয় যে ক্যাম্পাসে করছি, খুবই চ্যালেঞ্জিং একটা প্লেস, শহরে করা হয় নাই, ক্যাম্পাসের মধ্যে করছি, চ্যালেঞ্জিং প্লেস, বাট অনেক শিক্ষার্থী আছে যারা ভালোবাসো আমাদেরকে, যারা মন থেকে চাও যে ধরো অফলাইনে একটু পড়াশোনা করি, তাহলে আসতে পারবো, অসুবিধা নেই। আর যারা অনলাইনে আসে পড়তে থাকো, মানে ম্যান্ডেটরি কোনো কিছু না এখানে। আমাদের সবচেয়ে বড় বিষয় হলো অনলাইন। অফলাইনে আমরা ঢুকছি অনেক শিক্ষার্থী বলার কারণে, এখান থেকে কুমিল্লা থেকে, রাজশাহী থেকে, নওগাঁ থেকে, ময়মনসিংহ থেকে, হবিগঞ্জ থেকে অনেক শিক্ষার্থী এখানে চলে আসতেছে, মানে এখানে থেকে পড়াশোনা করবে। মানে তোমাদের যে এই যে সাপোর্টটা বা ভালোবাসাটা, এইটা আসলে অন্য কোনো কিছু দিয়ে কখনো সমান করার মতো আমাদের ক্যাপাবিলিটি নাই, বুঝছো? এই আর কি বিষয়টা। তো ওই জায়গায় আমরা পরীক্ষা হবে, সম্মুখে থেকে পরীক্ষা দিতে পারবা, সেটা আরো বেটার হবে আশা করি। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, দেন দ্যাট অফ এবং দেন দোস অফ। এইখানে আমরা দুইটা বিষয় খেয়াল করতে হবে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। দেখো, দা হচ্ছে একটা আর্টিকেল, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, নাউন। এই নাউনটা কি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ সিঙ্গুলার ভার্ব। এই যে এখানে ইস ব্যবহার করা হয়েছে, তার মানে যদি সব সিঙ্গুলার হয়, এটা একটু খেয়াল করো, যদি সব কিছু সিঙ্গুলার হয়, মানে এরকম বাক্যের মধ্যে সব যদি সিঙ্গুলার হয়, তাহলে ধরো সাবজেক্টটাও যদি সিঙ্গুলার হয়, এন্ড তাহলে ভার্বটাও কি হবে? এখানে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। এবং ওই সিঙ্গুলারের কারণে তুমি এখানে কি বসাবা? দেন দ্যাট অফ। এটা হচ্ছে একটা তুলনা বোঝায়, মানে দ্য ক্লাইমেট অফ কক্সবাজার ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা। এবং দুইটা নাম থাকবে, দুইটা জায়গার নাম থাকবে, যেমন এই যে কক্সবাজার একটা জায়গার নাম, আর হচ্ছে এখানে ঢাকা একটা জায়গার নাম। ঠিক আছে, সঠিক উত্তর হিসেবে দ্যাট অফ ঢাকা। দোস অফ কখনোই হবে না। এই দোস অফ কখনো হইতো যদি সাবজেক্টটা প্লুরাল হইতো, ভার্বটা প্লুরাল হইতো, তাহলে তুমি দোস অফ ব্যবহার করতে পারতা। এটা হচ্ছে রাইট প্রসেস। নেক্সট নাম্বার 24, ইট ওয়াজ ড্যাশ। দেখো এখানে তোমাদের, আমি জানি না এখানে কি তোমরা ইউজ করছো, তবে একটা কিছু মনে রাখতে হবে, যখন আমি প্রোনাউন পড়াইছিলাম, যখন আমি প্রোনাউনের ক্লাসটা করেছিলাম, তখন তোমাদেরকে একটা কথা বলছিলাম যে বি ভার্ব, কি ভার্ব বলতো? বি ভার্ব। বি ভার্বের পরে অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসে, মানে সাবজেক্টিভ ফর্ম, কি ফর্ম? অলওয়েজ সাবজেক্টিভ ফর্মটা বসে, সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এখানে কি ছিল? ওয়াজ ছিল, এটা একটা বি ভার্ব, তাহলে এখানে কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম কোনটা আছে? হি। তাহলে সঠিক উত্তর হি হবে, বুঝছো? আর এখানে লেট বলো অথবা প্রিপোজিশন বলো, প্রিপোজিশন অথবা কি লেট, লেট, এগুলার পরে অলওয়েজ অবজেক্টিভ ফর্ম হয়। কি ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম। যেমন আমরা লিখি না এরকম যে লেট আস ট্রাই এগেইন, লেট আস ট্রাই এগেইন, এরকম আমরা বলি না? ট্রাই এগেইন, চলো আবার চেষ্টা করি। লেট আস কেন? লেট উই কেন হইল না? লেট উই কখনো আমরা দিতে পারলাম না কেন? লেট হি কখনো দিতে পারলাম না কেন? তার রিজন হচ্ছে লেটের পরে অলওয়েজ অবজেক্টিভ ফর্ম বসে। ঠিক আছে, এই বিষয়গুলা একটু মনে রাখো, ভালো মতন পড়েও, আশা করি সমস্যা হবে না।
হ্যাঁ, এবং সব বিষয়ই ধৈর্য। একদম সত্য কথা, সব বিষয় ধৈর্য। তুমি ধৈর্য ছাড়া কোনো কিছুই পাবা না। আজকে তুমি অ্যাডমিশন শিক্ষার্থী, তুমি এর পিছনে জার্নিটা খেয়াল করো। ক্লাস 1 থেকে এত বছর পড়াশোনা করছো, অনেকদিন পরেই তুমি আজকের এই ক্লাসটা করতে পারতেছো, বা আমিও তোমাকে পড়াইতে পারতেছি, এবং তুমি একজন অ্যাডমিশন শিক্ষার্থী। যদি এইচএসসি না পাস করতা, এসএসসি না পাস করতা, তাহলে তুমি এই পর্যন্ত আসতেই পারতা না। তার মানে কি, ধৈর্য নিয়ে বাকি মিশনটা নিয়ে আসতে পারছো, তাহলে সামনে যেটা আছে সেটা সাকসেসফুল করা উচিত তোমার। হ্যাঁ, অবশ্যই করা উচিত। আসো নেক্সট কোয়েশ্চেন। লেট, যেটা বলতেছিলাম চলে আসছে লেট। তাহলে এটা অবজেক্টিভ ফর্ম। এখন ইউটা সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ বুঝবা কিভাবে জানো? এই কারণে তুমি কিন্তু এমনি বুঝতে পারবে না যে ইউটা আসলে কোথায় আছে, কারণ ইউটা তো ইউ সাবজেক্টিভ যা হয়, আবার অবজেক্টিভও সেম হয়। এটা নির্ভর করে পজিশনের উপরে। তাহলে লেট এর পরে অবজেক্টিভ ভার্ব বসে, তাহলে এখানে অবজেক্টিভ বসবে। এটা সাবজেক্টিভ ভুল হয়ে যাবে, এটা তো রিফ্লেক্সিভ হবে না, এটা পসেসিভ, এটা আর হবে না। তাহলে অবজেক্টিভ কোনটা, সেটা হচ্ছে মি। তাহলে রাইট আনসার হচ্ছে এটা। ওকে। অন্তরাজিতা বলছে অফলাইনে পড়তে যাচ্ছিলাম। হ্যাঁ, যোগাযোগ করিও ভাইয়া, অসুবিধা নেই। এন্ড দেন নেক্সট ডে 80 কোশ্চেন, 25টা কোশ্চেন ছিল, 30টা কোশ্চেন দিছিলাম মেবি তোমাদেরকে। আচ্ছা 25টা এখানে তোলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, যেহেতু শেষ, একটু কষ্ট করে বলো যারা ছিলাম। আমি তো তোমাদের গ্রুপে আজকে অবস্থা খারাপ করবোই যারা উপস্থিত ছিল। হ্যাঁ, এখন আমাকে একটু কষ্ট করে বলো যে তোমরা এই ক্লাসের মধ্যে সবগুলো প্রশ্নের আনসার এবং সবগুলা ঠিকঠাক মতন বুঝতে পারছো কি না। একটু কষ্ট করে ভাইকে একটু করে জানাও, একটু কষ্ট করে ভাইকে জানাও সবগুলা 100% টু দা পয়েন্টে বুঝতে পারছো কিনা, একটু কষ্ট করে জানাও। তোমাদেরকে একটু ভোকাবুলারি নিয়ে কথা বলে শেষ করে দিব। ভোকাবুলারি, হ্যাঁ, একটু সময় দাও। ভোকাবুলারি এখন যেটা মেমোরাইজিং পার্ট, এই ভোকাবুলারিতে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা। এক কথাই আমি বলি, এটা সম্পূর্ণ প্র্যাকটিস করতে হবে। মানে তোমার ব্রেন অন্যজনের ব্রেন সব সেম, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে তারা নিজেদেরকে আগায় নেয় বা এগিয়ে নিতে সাহায্য করে। প্র্যাকটিস ছাড়া কখনোই পসিবল। আমি সারা দিন তোমাকে বুঝাতে পারবো, সারা দিন তোমার মোটিভেশন দিতে পারবো, কিন্তু এই মোটিভেশন তুমি যদি নিজের ভিতরে না ঢুকাতে পারো, তাহলে আর কিছুই হবে না, রেজাল্ট জিরো। সেক্ষেত্রে এটাই বলবো যে ভোকাবুলারি পার্টটা প্রতিদিন 2টা করে পার্ট পড়বা। ধরো আজকে আজকে 2 তারিখ গেল, সময় একদমই চলে যাচ্ছে আস্তে ধীরে। স্পেলিং এর সাথে ধরো তুমি গ্রুপ বার পড়ছো, হ্যাঁ গ্রুপ বার, আমার কথাটা একটু মেনটেন করিও, ঠিক আছে? স্পেলিং সাথে তুমি গ্রুপ বার পড়ছো, ওকে, এবং এইটাতে তুমি অ্যাটলিস্ট 1 আওয়ার সময় দাও। কয় আওয়ার? 1 আওয়ার, 1 ঘন্টা তুমি সময় এখানে দাও। এটা তুমি আজকে পড়ো। ধরো আজকে তুমি 2 তারিখ এটা পড়ছো, আগামীকালকে 3 তারিখ তুমি আগামীকালকে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ো, ঠিক আছে? আর এটার সাথে তুমি যদি পারো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়ো। এটা 1 আওয়ার, 1 ঘন্টা। মানে জাস্ট স্পেলিং এ বা এই ভোকাবুলারিতে 1 ঘন্টা করে সময় দাও। আর 1 ঘন্টা তুমি সময় দিবা কোথায়? সেটা হলো ওই গ্রামার পয়েন্টে, মানে প্রতিদিন এটা রাখতে হবে। বাকি সময়টা কিভাবে যায় ওটা পরে দেখা যাবে, কিন্তু ইংলিশের এগুলো রাখতে হবে। এখন 4 তারিখ ধরো, 4 তারিখের মধ্যে আরো 2টা আছে। যেমন এখানে আমাদের স্যানোনিম অ্যান্টোনিম আছে, তাই না? স্যানো প্লাস কি আছে? অ্যান্টো আছে। স্যানো প্লাস অ্যান্টো আছে। এটা একদিনেই পড়ো, 1 ঘন্টা পড়ো, 1 ঘন্টা পড়ো। এইভাবে যখন তুমি 3 দিনে একটা না পড়ছো, 5 তারিখে গিয়ে 5 তারিখে গিয়ে 2 তারিখে তুমি কি পড়ছো, 3 তারিখে তুমি কি পড়ছো, 4 তারিখে তুমি কি পড়ছো, এটা রিভিশন করো। তাহলে এটা হচ্ছে রিমেম্বারিং, মানে মনে করা, এবং অ্যাসেসমেন্ট সিস্টেম, তুমি নিজেকে মূল্যায়ন করতেছো, ইভালুয়েশন সিস্টেম। কথা বুঝছো? মানে পড়াশোনার টেকনিকটা তোমাকে একটু নিজের মতো করে ম্যানেজমেন্ট করতে হবে। এখন অনেক শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে সারা দিন পড়াশোনা করে আসলে হয় না। অনেক মেধাবী শিক্ষার্থী আছে তারা চান্স পায় না, এটা তোমরা খুব ভালো করে জানো। অনেক মেধাবী শিক্ষার্থীরা চান্স তারা পায় নাই। কেন পায় নাই? কারণ কনসিস্টেন্ট জিনিসটা ছিল না হয়তো, মানে কিভাবে পড়তে হয় এটা জানা না। তুমি অনেকবার পড়ছো বাট তোমার মাথায় নেই, তাহলে তো হইলো না জিনিসটা, হইলো না। সেক্ষেত্রে তোমরা তোমার দিনের শুরুতে বা দিনের মাঝখানে রাত্রে একটা রুটিন করতে হবে। প্রত্যেক দিন কমপক্ষে তুমি যদি ধরো, আমি এই যে বাংলা কথা বললাম, বাংলা প্রত্যেকদিন ধরো তুমি বাংলা সাবজেক্ট ধরো 2 ঘন্টা পড়ছো, আচ্ছা ইংলিশও ঠিক সেম 2 ঘন্টা পড়ছো, জিকে তেও ঠিক সেম 2 ঘন্টা পড়ছো, আইকিউ তে 1 ঘন্টা দিলে এনাফ। তাহলে কয় ঘন্টা হইলো? 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 1 কয় ঘন্টা হয়েছে বলো তো? 7 ঘন্টা হয়েছে। তো 7 ঘন্টা তো এনাফ, 7 ঘন্টা হয়ে গেছে। এটা তো নর্মাল। এটাও যারা করতেছো না, যে ইংলিশে 2 ঘন্টা পড়তে পারতেছো না, বাংলা 2 ঘন্টা পড়তে পারতেছো না, জিকে 2 ঘন্টা পড়তে পারতেছো না, যারা এর থেকে কম পারতেছো, তোমাদের পরীক্ষা কেমনে ভালো হবে আমাকে বলো, কেমনে ভালো হবে? এর পিছনে জার্নি কি এতটা সহজ যে এক ক্লাসে সবকিছু শেষ হয়ে যাবে বা 1 ঘন্টাতে তুমি সবকিছু পড়তেছো? ইট ইজ এ হিউজ টাইম, এবং এটার একটা হিউজ সিলেবাস। আবেগ প্রবণতা এগুলোতে ভাবা যাবে না, ভাবতে হবে
সিস্টেমেটিক ওয়েতে ভাবতে হবে পরিস্থিতি ভেদে আসলে কি চাই। একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যখন হয় অনেক শিক্ষার্থী আবেদন করে না, সেখান থেকে মাত্র মানে বুঝত 1200 3000 স্টুডেন্ট চান্স পায়, বাকিগুলো পায় না। তারা কিন্তু মেরিটোরিয়াস, তারাও লিজেন্ড, সেখান থেকেও তারা সিটকে চলে যায়। তাহলে তোমাকে লিজেন্ডদের থেকেও লিজেন্ড হইতে হবে, মানে তুমি যে টপার থেকে টপেস্ট হতে হবে বা টপার হইতে হবে, কথা বুঝছো? এটা লেগে থাকতে হবে, নাহলে কখনোই পসিবল না ভাইয়া, কখনোই পসিবল না। এই যে আজকের ক্লাসের মধ্যে তোরা বেসে তোমরা অনেক শিক্ষার্থী আছো, সবাইকে এখানে আছে, সবাই আছে না, আবার দেখবা কি জানো ঝামেলা, এসে বলবে ভাই এটা বুঝি নাই, অথচ সবকিছুই ক্লিয়ার দেওয়া আছে। ইচ্ছা আগ্রহ এটা আমাদের খুব কম। ইচ্ছা আগ্রহ যেদিন আসবে সেদিন ভালো কিছু করতে পারবা। অলওয়েজ, কথা বুঝছো? প্রত্যেকে ঝামেলা হবে যে ফোন টিপো যারা আছো, রিলস এর প্রতি যারা বেশি অ্যাডিক্টেড, তাদের উদ্দেশ্যে বলি, ঠিক আছে? রিলস থেকে কিন্তু একটা প্রশ্ন কমন আসবে না, রিলস থেকে একটা প্রশ্ন কমন আসবে না। এটা একটু নিজের মতো করে একটু সেপারেট করে রাখো, কষ্ট করে হলেও, তাহলে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে। আশা করছি ক্লাসের মধ্যে তোমাদের সবগুলা বিষয় 100% কভার হয়েছে। ডান, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং তোমাদের ইংলিশ 1 to 5 লেকচারের মধ্যে যা পড়ানো হয়েছিল এটা একদম ক্লিয়ার হয়ে গেল, এখানে আর কারো কোনো কনফিউশন নাই। এন্ড সামনে যে রুটিনটা আসতেছে সেখানে লেকচার 6 থেকে শুরু হবে আবারও। প্রথম কথা হচ্ছে লেগে থাকবা, চান্স পাবা। লেগে থাকবা না, নেগেটিভ কথা আর বলতে চাচ্ছি না যে চান্স পাবা না, এটা বলতে চাচ্ছি না। আমি চাই যেন চান্সটা পাও, ঠিক আছে? আর পার্সোনাল যারা পার্সোনাল মানুষ নিয়ে ঘুরো, ঠিক আছে, এই যে শখের নারী, শখের পুরুষ চিন্তা ভাবনা করো, ড্রিম দেখো, এরকম হবে ওরকম হবে, যারা এইভাবে চলো, তোমাদের প্রতি স্যালুট জানাচ্ছি। তোমরা অ্যাডমিশন টেস্টে তুমি পরীক্ষায় কূপ দিতে যায় তুমি নিজে কূপ খেয়ে যাবা, মাথায় রেখো এটা, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে নিজে কূপ দিতে যায় নিজে কূপ খেয়ে আসবা। যে আজকে যারা এসএসসি 26 বেস বাংলা পরীক্ষায় কূপ দিতে গিয়ে কূপ খেয়ে আসছে, তো যদি কূপ খেতে চাও তাহলে শখের নারী, শখের পুরুষ নিয়ে ঘুরো, কোনো অসুবিধা নাই। ইটস ইন্ডিপেন্ডেন্ট লাইফ, বাট ইউ হ্যাভ টু মেনটেন ইউর রুটিন অ্যাজ এ স্টুডেন্ট। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।